প্রায় প্রতিদিনই ভাঙছে তৃণমূল, আর আজ ভাঙল অভিষেকের কার্যালয়। বেআইনি নির্মাণের অভিযোগে বুলডোজার চলল আমতলায়। আবার এদিনই ভাঙন ধরানো তৃণমূলের বিদ্রোহীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজারহাটে বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার হলেও ধোঁয়াশা কিছুতেই কাটছে না, রহস্য ঘনীভূত হচ্ছে। অন্যদিকে রাজ্য সফরে এসে সীমান্ত সুরক্ষায় আজ জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং অবশ্যই নজরে থাকবে যে অনশনের 21তম দিনে সোনাম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সরালো দিল্লি পুলিশ। জানিয়ে স্টুডিওয় উপস্থিত আমি প্রত্যেক অতিথির কাছে আসব, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো সকাল থেকে যেদিকে আমাদের টানা নজর ছিল, বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। দেখুন, বিপদ তরণের দিনে বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। শনিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার। তিনটি জেসিবি দিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়। এ নিয়ে 15 জুলাই শুনানির জন্য জোড়া নোটিশ দেওয়া হলেও কেউ হাজির হননি বলে প্রশাসনের দাবি। যে এই হচ্ছে দুটি নোটিশ, দেখো, একটা হচ্ছে 30/6/2026, একটা হচ্ছে 7/7/2026, এবং সেই নোটিশে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, যেটা নোটিশটা দেওয়া রয়েছে হিয়ারিং নোটিশ, এবং সেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, এবং ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশ এবং হিয়ারিং নোটিশ, এবং সেখানে বলা হচ্ছে এই ঠিকানার কথা উল্লেখ করে প্লট নাম্বার করে 509, 512 এই প্লট নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে 15/7/2026 দুপুর 2টোয় হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এরপরই শনিবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার দিয়ে শুরু হয় অ্যাকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় ডায়মন্ড হারবারে এই যে 5তলা কার্যালয় রয়েছে, সেই কার্যালয়তে সম্পূর্ণ বন্ধ অবস্থাতে ছিল কার্যালয় নির্বাচনে ফল ঘোষণার পর থেকে, এবং সেই কার্যালয় আজকে সকাল থেকে পুলিশের অ্যাকশন দেখতে পাই আমরা। এবং কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে বিষয়টা জেলা প্রশাসন জানাচ্ছিলেন, তাদের সিদ্ধান্তের কথা কিছুক্ষণের মধ্যে জানাবে। তারা জানিয়েছেন যে এই কার্যালয় যে নির্মাণ হয়েছিল সেই নির্মাণ বেআইনিভাবে হয়েছিল, কোনো রকমভাবে প্ল্যান ছিল না বলে প্রশাসনের দাবি। এখানে যে অবৈধভাবে যে বিল্ডিংটা লিপস অ্যান্ড বাউন্সের নামে করেছেন, কোনো কিছু পারমিশন নেই, যে অবৈধভাবে বিল্ডিং করেছেন, 5তলা বিল্ডিং লিপস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন। স্থানীয়রা কয়েকজন, তারা হচ্ছেন একেবারে বিজেপি কর্মীরা, তারা হচ্ছে হাতুড়ি নিয়ে এসে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় তারা ভাঙতে শুরু করেছে। মানুষকে যা জ্বালিয়েছে, মানুষের যা অত্যাচার করেছে সেই ক্ষোভে। কাউকে আবার দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ল্যাপটপ বের করে আনতে। ল্যাপটপ আছে, এখানে আমাদের সন্দেহ আছে কিছু তথ্য থাকতে পারে, গরু পাচারে কিছু তথ্য থাকতে পারে বলে আমাদের সন্দেহ আছে, আমরা পুলিশের হাতেই তুলে দেবো না। অবৈধ এমপি অফিস, ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল, এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলাকালীন এলাকার এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পিছু ধাওয়া করে তাকে হঠানো হয়।
এর আগে বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও আত্মীয় স্বজনকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পাঠানো হয় 17টি নোটিশ। সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে কালীঘাট রোডের একটি সম্পত্তিতেও নোটিশ দেয় পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ। এবার সেই একই বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, প্রশাসনের তরফে এটা অবৈধ নির্মাণ বলে দাবি করা হলেও তা মানতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বরঞ্চ পুরোটার পেছনে পলিটিক্যাল ভেন্ডেটা রয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, যেটা নিয়ে আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, নিউটনের তৃতীয় গতিসূত্র স্মরণ করিয়ে দিয়ে বিমলদা তিনি বলছেন যে আইনের যে ধারায় বিজেপির অঙ্গুলি হেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাংসদ কার্যালয়টাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, 5 বছর পর যখন সরকার পাল্টাবে সেই আইনে সেই ধারায় এই রাজ্যে একটাও বিজেপির পার্টি অফিস থাকবে না। এখনো অবধি মানে এই যে কি বলে না, মানে এর রক্তে রয়েছে ওই লোককে হুমকি দেওয়া। এর তো ভাষণগুলো দেখেছি, হুমকি ছাড়া কথা বলতে পারে না, সামান্যতম স্যাটায়ার করে না, হেসে কথা বলে না, ওর প্রতিটি কথার মধ্যে হুমকি থাকে। আমার মনে হয় বাড়ির লোককে বলবো একটু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করাতে, ওর কিছু সমস্যা আছে। যাই হোক, সে তার বাড়ির লোকজন বুঝবে। আমি একটা পরিষ্কার কথা বলি, কিছুদিন পরে তো জেলে ঢুকবে, তারপর দাদু হয়ে জেল থেকে বেরোবে, তার আগে আর বেরোতে হবে না। 5 বছরের স্বপ্ন আর দেখতে হবে না, ওটা 50 বছরের স্বপ্ন দেখো গিয়ে। এইগুলো ছিল অত্যাচারের প্রতীক, টর্চার চেম্বার সম্ভবত ছিল। একটা বেকারির জায়গাকে নিয়ে ওরা ওখানে তৈরি করেছিল এরকম একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ের না ছিল কোনো রকম স্যাংশন, না কোনো বিল্ডিং প্ল্যান, নিজের মতো করে ওখানে বিল্ডিং বানিয়ে দিয়েছিল। ওই আমতলা এর আগে বহুবার আমি গেছি, আমার এক বন্ধুর বাড়ি ছিল, দুর্ভাগ্যবশত আমার সেই বন্ধু মারা গেছে, ফলে আর আমতলা অনেক দিন যাওয়া হয়নি, তা নইলে অনেকবার গেছি। ওই আমতলাকে কেন্দ্র করে, এই বাড়িকে কেন্দ্র করে গোটা দক্ষিণ 24 পরগনায় যে অত্যাচার চালিয়েছে তৃণমূল, এটা ছিল তারই একটা সিম্বল। ফলে মানুষের যে ক্ষোভ আজকে দেখা যাচ্ছে, এটা কিন্তু সেই কারণেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বাড়ি এরা তৈরি করলো, যে বাড়ির কোনো প্ল্যান নেই, যে বাড়ির কোনো স্যাংশন নেই। আচ্ছা ঠিক আছে, যদি স্যাংশন থেকে থাকে কোর্টে চলে যান না, ডাকা হয়েছে সেখানে উপস্থিত হয়নি, কোর্টে যান, কোর্ট তো রয়েছে। কিন্তু সেই সব না করে যেভাবে হুমকে দিচ্ছে একটা লোক, তাতে বোঝা যাচ্ছে যে আবার একটা উস্কানি সৃষ্টি করে গন্ডগোল বাঁধাতে চাইছে। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এদের প্রত্যেকের এই যে বেআইনি কাণ্ড কারখানার বিচার হবে, এবং সেই বিচারের মুখোমুখি এদের প্রত্যেককে হতে হবে। কারণ এরা যে অন্যায় অত্যাচার করেছে, সম্ভবত চাউশেস্কুও লজ্জা পাবে। ওই চাউশেস্কুর ঘর বাড়ি যেরকম মানুষ ভেঙেছিল, বা ওই কমিউনিস্ট নেতাদের যেরকম বাড়ি ফাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিল, এখানে কিন্তু আটকে রেখেছি বলে তারা করছে না। উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নিজের ভয়েস স্যাম্পল দিয়ে আসতে হয়েছে, এবার আপনি আরো একটা ক্ষেত্রে উস্কানি দেওয়ার অভিযোগ করছেন। আবার উস্কানি দিচ্ছে। আজকে এটা উস্কানি নয় যে নিউটনের তৃতীয় গতি সূত্রে আমরা সব ভেঙে দেবো। আরে ভেঙে দিলে তুমি যাও না বাপু কোর্টে, আমাদের কোথায় কি বেআইনি অফিস আছে, কোর্টে চলে যাও না, কেউ তো বারণ করেনি। হাইকোর্টটা তো পড়ে আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তোমাদের তো টাকার অভাব নেই। কোর্ট তো আপনারাই মানছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সাবজুডিস বিষয়। কোনটা সাবজুডিস বিষয়? এটা সাবজুডিস বিষয়। একটা বেআইনি জায়গার উপর যিনি দাঁড়িয়ে আছে, বেআইনি প্ল্যান নেই, কিচ্ছু নেই, বেআইনি বাড়ি, সাবজুডিস বিষয়, কোর্টে যাক না। আর সবচেয়ে বড় কথা, সে তো এখনো চার্টার্ড প্লেনে চাপতে পারে। তিনি তো ট্রেনে চা তো দূরের কথা, এমনি প্লেনে সবার সঙ্গে যান না, এখনো চার্টার্ড প্লেনে চাপেন। টাকার তো অভাব নেই, আপনি আদালতে যান না, আদালতে গিয়ে দেখান যে পশ্চিমবঙ্গে বিজেপির কোন কোন অফিসগুলো বেআইনি। সবকটা অফিস, আবার আমি বলছি, ওই ভাঙার স্বপ্ন দেখার আগে আপনি ঠাকুরদায় পরিণত হবেন, এবং এর জীবনে আর অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, আপনারা কোর্টে গেলেন না, কোর্টে না গিয়ে তো সেই প্রতিশোধের কথা, মানে যেরকম বিমলদা অভিযোগ করছেন যে আরো একটা উস্কানি। এখানে একজন বিজেপি নেতা বলছেন যে এটা অবৈধ সংসদের অবৈধ কার্যালয়, কারণ এখান থেকেই সমস্ত বেআইনি কার্যকলাপ চলতো বলে অভিযোগ উঠে আসছে। তিনি বলছেন তিনি 7.5 লক্ষ ভোটে একটা হেরো লোক, তার পার্টি তাকে পাত্তা দেয় না। তার এখন কাজ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা। এখানে বিমলদা বলছিলেন কোর্টে চলে যান না, কোর্টে চলে যান না। আমাকে যদি বলতে না দেন তাহলে আমি চুপ করে না, বলতেই দেবো, আমি শুধু যোগ করলাম না। আপনাকে আমার যোগ করতে হবে না, আপনি আপনার কথাটা বলুন, আমি আমারটা বলছি। এখানে যে আদালতে, হ্যাঁ শুনুন, যে আদালতে যাওয়ার কথা বলা হচ্ছে, যে 17টি নোটিশের কথা এখানে আপনারা বললেন, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা ইতিমধ্যেই পেন্ডিং। নতুন করে কি আদালতে যাবে?
যে শুনানির জন্য ডাকা হয়েছিল সেখানে আমাদের তরফ থেকে প্রতিনিধি ছিল, তিনি রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস চেয়েছিলেন, প্রশাসনের তরফ থেকে দিতে পারেনি, আদালতে হাইকোর্টে মামলাটা রয়েছে, মামলা চলাকালীন এসে ভেঙে দিচ্ছেন। আপনারাই দেখালেন বিজেপির গুন্ডা বাহিনী ভেতরে ঢুকে ভাঙচুর শুধু করছে না, জিনিসপত্র নিয়ে চুরি করে চলে যাচ্ছে, আর এরা এখানে বসে বলছে না কোর্টে চলে যান না, কোর্টে চলে যান না। দেখুন, লড়বেন সরাসরি লড়ুন। 31-এর কথা শুনে তো ভয় লাগছে কেন? যে আইনে কোর্টে চলে যাওয়ার পরেও প্রশাসনের তরফ থেকে এইভাবে ভেঙে দেওয়া হয়, আর এই ভেঙে দেওয়ার কাজের অন্তত 2 ঘন্টা আগে ওই হেরো বিজেপি নেতা তিনি ফেসবুকে লিখে দিচ্ছেন যে এই ভাঙা হবে, এই অভিজিৎ দাস তিনি লিখে দিচ্ছেন ভাঙা হবে। বিজেপি সরাসরি প্রশাসনের এই যাবতীয় বুলডোজার হ্যান ত্যান জেসিবি সব ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার কাজ করছেন। সেটা যে আইনে হচ্ছে সেই আইনে পরবর্তীকালে উত্তর পাবেন, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এটাকে হুমকি মনে হলে আপনার হুমকি মনে হতে পারে, যে হেরো কিন্তু বিজেপি নেতার কথা বলেছেন সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামে তো একের পর এক অভিযোগ, এবং তার জন্য একের পর এক দল ছেড়ে সবাই চলে আমি যাচ্ছে। একটা চ্যালেঞ্জ আমি শেষ করে বিমল আমি এটা শেষ করে মানে এটা কি জেতার নমুনা? হ্যাঁ, বলে এটা দিই। ডিভিডেন্ড পেলেন অভিষেক বলে বন্দ্যোপাধ্যায় দিই, নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদেরকে স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপনারা ফিরে আসুন, আমি দল ছেড়ে দেবো। তারা ফিরে আসুন। তাদের যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে দল ছাড়ারই কথা হয়ে থাকে, তারা ফিরে আসুন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন আমি ছেড়ে দেবো দল। তারা কেউ ফিরতে পারবেন না। প্রত্যেকটা বেঈমান কাপুরুষ মুচলেকা দিয়ে তবে বিজেপিতে গেছে। পরিষ্কার তারা কেউ ফিরতে পারবে না। অনির্বাণ এইটা বলছে না যে যারা চলে যাচ্ছে তাদের একটাকেও ধরে রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেখানে দল চলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলকে ধরে রাখতে পারছেন না। এই অংশটাকে কিন্তু একেবারে আন্ডার দ্য কার্পেট রাখলো অনির্বাণ। দ্রুত নিয়ে বলছেন, একটা লাইন বলেনি, ওই মেরুদণ্ডহীন ক্লিপ, আবার বলছি, ওই মেরুদণ্ডহীন ক্লিপদের আমাদের কোনো দরকার নেই, ওটা আমরা ধরে রাখতে চাইও না। তারা বিজেপির কাছে যেতে চায়, তারা চলে যায়। এখন যারা কালীঘাটে আছে সব মেরুদণ্ডযুক্ত পুরুষ মানুষ, আচ্ছা ঠিক আছে, না নারীরাও যাদের আমি বলছি 2011 থেকে 2026-এর ভোটের আগে পর্যন্ত যাদের ভাঙানো হয়েছিল তাদের প্রত্যেকের মেরুদণ্ড ছিল তো তখন, যখন তৃণমূলে একেবারে আওভাগত করা হয়েছিল। নাকি 7.5 লক্ষ ভোটে হেরেছে। আমি পরিষ্কার আজকে চ্যালেঞ্জ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক, লড়ুক, গোটাটা সিআরপিএফ দিয়ে ইলেকশন হোক। আমি আবার বলছি যদি 1 লক্ষ ভোট পাই আমি এখানে আসা বন্ধ করে দেবো। আমি এখানে আসা বন্ধ করে দেবো। আমি দুজনকে থামালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, একসময় যে কার্যালয় গমগম করত, সেই কার্যালয় থেকে এবার একেবারে সেই জিনিসপত্রগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছে। বেআইনি নির্মাণের অভিযোগে এই কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি সরাসরি আমাদের প্রতিনিধি পার্থর কাছে চলে যাব। পার্থ, প্রথমেই দেখাবো এই মুহূর্তে যে ছবিটা, সেটা হচ্ছে যে কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে থেকে প্রচুর এরকম সরঞ্জাম যেগুলো রয়েছে, হচ্ছে সোফা থেকে শুরু করে, চেয়ার থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে এইরকম প্রচুর জিনিসপত্র যেটা হচ্ছে এই কার্যালয় জুড়ে রয়েছে, সেই সবটা কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিডিও অফিসে সেগুলোকে নিয়ে গিয়ে রাখা হবে। এবং এরকম পরপর গাড়ি এসছে। আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো আরও ছবিটা, সেটা হচ্ছে এই যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সেই কার্যালয়ে দেখতে পাচ্ছ বড়, প্রথমে দেখাবো সোফা, এখানে একটা সোফা নিয়ে আসা হচ্ছে, সেটা বার করা হচ্ছে। তার পাশে হচ্ছে সেখানে ফ্রিজ রয়েছে দেখতে পাচ্ছি, এবং ফ্রিজের পাশে দেখাবো ফায়ার এক্সটিংগুইশার, সেটা রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, গ্যাস রয়েছে, ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, এবং সেগুলো কিন্তু এই সবটা যে 5তলা যে জায়গায়, এটা হচ্ছে 5তলা যে কার্যালয় রয়েছে সেখান থেকে বের করা হচ্ছে। একাধিক রুম রয়েছে এবং সেই সমস্ত বেডরুম রয়েছে, সেখানে কিছু খাটও রয়েছে তেমনটা তারা বলছেন। সেই সবটা এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে। প্রথমে হচ্ছে যে সারা রাত ধরে যেমনটা জানতে পারছি যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে বর্তমানে বের করা হচ্ছে, এবং তার জন্য আলোর একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। বাইরের দিকে ছবিটা দেখাবো, আলোর ব্যবস্থা করা হয়েছে এবং আলোর ব্যবস্থা এখানে করা হয়েছে, এবং সেই আলোর ব্যবস্থা করে এখানে কিন্তু যে জিনিসপত্র রয়েছে এই 5তলা বিল্ডিংয়ে, সেই 5তলা বিল্ডিংয়ে যে জায়গায় আমরা রয়েছি সেখানে হচ্ছে সেই যে এক হচ্ছে দেখো যে বুলডোজার এখনও পর্যন্ত এখানে রয়েছে, আলোর ব্যবস্থা করা হয়েছে করে সারা রাত ধরে তাদের এই যে বিল্ডিং ভাঙার কাজ, বিল্ডিং থেকে জিনিসপত্র বের করার কাজ, সেটা কিন্তু চলবে সারা রাত ধরে, তেমনটা আমরা জানতে পারছি। একেবারে পার্থ, যে ছবিটা আমাদের দেখাচ্ছে যে কৃত্রিম আলোর ব্যবস্থা করে, এক তো হচ্ছে ভেতরে যা কিছু সামগ্রী ছিল, এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রচুর চটের বস্তা আনা হয়েছিল, 16টা ট্রাঙ্ক আনা হয়েছিল,
সেইগুলোতে করে যাবতীয় চেয়ার টেবিল ইত্যাদি যা কিছু রয়েছে সব সেগুলো সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের মনে থাকবে এইটা হচ্ছে সেই পার্টি অফিস যেখানে সিপিএম ত্যাগ করার পরে প্রতীকুর রহমানকে এই পার্টি অফিস থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা ধরিয়েছিলেন এবং তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে এইটা নিয়ে এই যে দলীয় কার্যালয় বা সাংসদ এমপি অফিস সেটাকে ভাঙা নিয়ে দিনভর রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। প্রতিহিংসা রাজনীতি বলে সরাসরি অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা অগ্নিমিত্রা পাল কি বললেন এই প্রতিবেদনে রাখবো। এই কার্যালয় থেকেই নিজের সংসদীয় এলাকায় কাজ পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ কাগজে কলমে বিল্ডিং নথিভুক্ত করা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের নামে। বেআইনি নির্মাণের অভিযোগে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সাংসদ অফিস গুঁড়িয়ে দিল প্রশাসন। অভিযোগ, এই বিল্ডিংয়েই বেআইনিভাবে তৈরি করা হয়েছিল সাংসদ অফিস। প্রশাসনের দাবি, এই বহুতলের নেই কোনো বিল্ডিং প্ল্যান, এমনকি নেই কোনো নির্মাণের অনুমোদন। লিপস অ্যান্ড বাউন্স তৃণমূল কংগ্রেসের দলের নাম রাজনৈতিক পার্টি হিসাবে ব্যবহার করে তারা সর্বত্র একটা দুর্নীতির বাস্তুতন্ত্র গড়ে তুলেছিল। লিপস অ্যান্ড বাউন্স এবং তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক। এরা দুজন মিলেই একটা দুর্নীতির চক্র তৈরি করেছিল। স্বাভাবিকভাবেই রাজ্যে ক্ষমতা চলে যাবার পর এই বিষয়গুলো আরও নতুন করে সামনে আসছে। প্রমাণ করবে, সেহেতু কোর্টে যদি প্রমাণ করে আইনের পথে চলবে। অন্যায় হয়ে থাকলে অন্যায়ের তো একটা তার তো জায়গা আছে প্রতিবাদ করার, সেই জায়গায় যাবে, নিশ্চয়ই যাবে, যার অধিকার আছে। সুর চড়িয়েছে কালীঘাট তৃণমূল। পার্টি অফিস ভাঙা হলে কোনো পার্টির মেম্বারেরই তো ভালো লাগার কথা না, বিশেষ করে যদি আপনার পার্টির কোনো পদাধিকারের অফিস ভাঙে। কিন্তু আইন তো আইনের পথে চলবে, যা হচ্ছে হোক, কিন্তু কোনোটাই যেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাতে না হয়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা শুরু হতেই ভিড় করে দেখতে আসেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মীদের একাংশ। এখানে অভিষেক ব্যানার্জি এলে 2 ঘন্টা আগে থেকে রোড ব্লক হয়ে যেত, কেউ যাওয়া আসা করতে পারতাম না। অভিষেক আসা মানে পুরো রোড জ্যাম। আজকে আমরা ভাঙা হতে খুব আনন্দিত, আমরা দেখতে এসেছি। এটা আমরা ছোটবেলা দেখেছি বেকারি ছিল, তারপরে আবার জানতে পারি এটা অভিষেক ব্যানার্জি বড় অফিস। প্রশাসন সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয় থেকে উদ্ধার করা নথি ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করতে আনা হয় 16টি ট্রাঙ্ক। দরজাটা খোলার পরে ওদের যেটা ডিজিটাল যোদ্ধার ওর ঠেক আর কি, সে আইটি রুমটাকে খোলাতে তাতে প্রচুর পরিমাণে প্রায় 50-60টা ল্যাপটপ, 5খানা কম্পিউটার, অনেক ফোন এবং আদার্স যত মেটেরিয়ালস আছে এগুলোই আর কি দেখা হয়েছে। অভিযোগ মানে এটা তো বেআইনি, অবৈধ এমপি অফিস, এবং এর এমপি অফিসটা অবৈধ, এর কোনো পারমিশন ছিল না। পাল্টা বিজেপির একাংশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলে আদালতে যাচ্ছেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইল্লিগাল, সেখানে আমরা সময় দিয়েছি। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙাকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক চাপানোতর। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত সামের রিপোর্ট, এবিপি আনন্দ। এখন প্রশ্ন হচ্ছে এই রকম একটা 5 তলার বিল্ডিং যেটা না আছে কোনো বিল্ডিং প্ল্যান, না আছে কোনো বা প্রয়োজনীয় অনুমোদন, সেটা তৈরি হলো কিভাবে? তৈরি হলো তো হলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিশ্বনাথা চলছিল কিভাবে? অনেকে এটা বলেন, আসলে বিজেপি তো প্রথম থেকে এই অভিযোগটা করে এসেছে যে দক্ষিণ 24 পরগনায় একেবারে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাতেন। আমার মনে আছে যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটা সময় বলেছিলেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডিফ্যাক্টো সিএম এর রোল প্লে করতেন। আমি বলছি সেই কারণে একটা অবৈধ, অনৈতিক, ইল্লিগাল কাজ হওয়া সত্ত্বেও প্রশাসন চোখ বন্ধ করেছিল এতদিন। দেখো, কলকাতায় ক্যামাক স্ট্রিট যেমন
কলকাতা এবং তার আশেপাশে এলাকার হেড অফিস ছিল, ঠিক তেমনিভাবে আমতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি অফিসটাও কিন্তু দক্ষিণ 24 পরগনার হেড অফিস ছিল। দক্ষিণ 24 পরগনাকে নিয়ন্ত্রণ করত এই আমতার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি অফিস থেকেই। ফলে এই অফিসের সম্পর্কে কিন্তু মানুষের নানা রকম বক্তব্য আছে। একটা হলো যে অবৈধ নির্মাণ, এই অবৈধ নির্মাণটা স্থানীয় কর্তৃপক্ষের প্ল্যান পাস করেছিল। আমার মনে হয় যে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, পাশাপাশি স্থানীয় যে কর্তৃপক্ষ যারা এই প্ল্যানটা পাস করেছিল সেই ইঞ্জিনিয়ারদেরও ধরা উচিত, তাদেরও শাস্তির বিধান করা উচিত যে অবৈধভাবে কি করে নির্মাণ হলো তার জবাব তো অ্যাকাউন্টেবিলিটি তো করতে হবে, দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়ে যাওয়ার পরেও তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়নি। এটা কিন্তু আমার ভীষণ আপত্তিকর। আমি অভিষেকের কাছে আবার অ্যাপিল করব যে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলছেন ওই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু মানুষ রিজেক্ট করেছে, ওই ল্যাঙ্গুয়েজটা নিয়েই মানুষের আপত্তি। এই ল্যাঙ্গুয়েজটাকে কেন্দ্র করে আপনার এই যে দম্ভের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ পশ্চিমবাংলায় আপনার আগে কেউ এইভাবে দেখাতে পারেনি। কিছুটা অনুব্রত মণ্ডল দেখিয়েছিল, কিন্তু আপনি যে ভাষাতে আজকেও পরাজিত হয়ে যাওয়ার পর একটা অবৈধ নির্মাণের উপর দাঁড়িয়ে আপনার অফিস চলছিল, তারপরেও আপনি যেভাবে প্রতিপক্ষকে আগামী দিনে কিভাবে আপনি দুর্মুষ করবেন তার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, প্রকৃত ক্ষমতা যেদিন আসবে সেদিন তো আপনি আরেকবার স্বৈরাচারী শাসক হবেন, যেমন গত 15 বছর ছিলেন, আবার আরেকবার স্বৈরাচারী শাসক হবেন। মানুষ আপনাকে কি ভরসায় বিরোধী নেতা করবে, কি ভরসায় আপনার উপর আস্থা রাখবে? ফলে আপনি ল্যাঙ্গুয়েজ, আপনার কাছে আমার আবেদন, বিরোধী দলের নেতা হিসাবে আপনি যে ভাষায় কথা বলছেন এটা গণতান্ত্রিক ভাষা নয়। আপনার ভাষার মধ্যে পরিবর্তন আনা উচিত। আর যদি না আনেন আপনি কিন্তু অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত মানে আপনার পতন ঘটবে। ফোর্থ যে বিষয়টা, যে দেখো এটা ঠিক যে যদি আমি জানি না, আমার কাছে কোনো তথ্য নেই যে এইটা আদালতের বিচারাধীন বিষয় কিনা, অর্থাৎ এই অবৈধ নির্মাণটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার লোকজন আদালতে গেছিল কিনা, আদালতের বিচার্য বিষয়ে আছে কিনা। যদি ইনজাংশন জারি না হয়ে থাকে তাহলে এই ব্যবস্থা নেওয়া যায়। ইনজাংশন জারি যদি হয় বিল্ডিং এর উপর, তাহলে কিন্তু কোনো প্রশাসনিক উদ্যোগ নেওয়ার সুযোগ থাকে না। আমি জানি না, ফলে আমি কোনো কমেন্ট করতে চাই না। এবং একই সাথে এই প্রশ্নটা আমি রাখতে চাই যে প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে, প্রশাসনের ভাষ্যটাই আমরা শুনতে চাই। এই যে বিজেপি নেতা অভিজিৎ দাস বক্তব্য রাখছেন, এটা প্রায় কার্যত বলা যায় যে বেতাব বাদশার মতন। এটা কিন্তু আর যাই হোক নিউট্রাল প্রশাসনিক ব্যবস্থা বলা যায় না, কারণ অভিষেক যে ববি তার অভিযোগ, তিনি তো সত্যি নির্যাতিত ছিলেন। তিনি দুবার প্রার্থী হয়ে পরাজিত শুধু হয়েছেন তা নয়, তার ভোট তিনি ভোট লুটের শিকার হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট লুট করেছে, ফলে তার জ্বালা অনেক। কিন্তু আমি অ্যাট দি সেম টাইম বলবো যে এটা যেন সিপিএম এর বেতাব বাদশাহ নেতাদের মতন শোনাচ্ছে এবং তৃণমূলের বেতাব বাদশাহ নেতাদের মতন শোনাচ্ছে যে প্রশাসন আমি চালাবো। মানে অভিজিৎ দাস যেভাবে বলছেন, এটা কিন্তু আতঙ্কের ভাষা আমার কাছে। এই ভাষাটাই তো আমরা বিরোধিতা করি, যে শাসক কেন কথা বলবে। প্রশাসন এখানে যখন একটা অপারেশনে নেমেছে, প্রশাসনিক জায়গা থেকে সেখানে যারা দায়িত্বে আছেন তারা প্রেসকে ব্রিফ করবেন, তারা তাদের জায়গা থেকে বক্তব্য রাখবেন। বেশ, বিষ্ণুদা যা বলছেন, বিমল দা রিঅ্যাকশন। পরিষ্কার কথা বলি, অভিজিৎ দাস তো কোনো প্রশাসনের হয়ে কাজ করেননি, উনি একটি দলের নেতা। এবং আপনি তো বললেন যে তার যন্ত্রণা রয়েছে, তার ভোট লুট করা হয়েছে, মারধর করা হয়েছে, সেখানে ভোটটাই করতে পারেনি, বারবার আমরা আলোচনা করেছি। ফলে রাজনৈতিক দলের একজন মানুষ হিসেবে সে তার মতামত প্রকাশ করেছে। আমরা কোথাও তো একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি এটা বলিনি, অভিজিৎ দাস ববি সেটাও বলেননি, উনি তার মতটা বলেছেন। আমরা তো আর প্রশাসনকে কোথাও বলিনি যে আপনি বলবেন না, আপনারা প্রশাসনের সঙ্গে কথা বলুন, প্রশাসন তার মতামত জানাবে, কিন্তু একজন রাজনৈতিক নেতা তার মন্তব্য কেন করতে পারবেন না? বিশ্বনাথ চক্রবর্তী, আমি অবশ্যই উত্তর নেব। বিশ্বনাথ চক্রবর্তী, তার আগে আমি যেটা চিন্তিত, এই আইনের শাসন বারবার বলি, আমার প্রশাসন যেখানে এইটা ভাঙার কাজে নেমেছে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা কি করে ঢুকে যাচ্ছে, কি করে প্রশাসন কেন তাদেরকে অ্যালাউ করছে?
তারা একটা জয়ের উৎসব করতে পারে, নিশ্চয়ই বাইরে করুক, কিন্তু একটা যেই জায়গায় বুলডোজার দিয়ে ভাঙা হোক আর যেই কারণে ভাঙা হোক, প্রশাসন সেখানে ভাঙবে। সেখানে বিজেপির লোকজন নেমে যাচ্ছে, তারা হাতুড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, আইন নিজের হাতে নিচ্ছে। এটাই তো জঙ্গল রাজ বলে, এটাকেই তো আমরা জঙ্গল রাজ বলি। এটা কোনো সুশাসন হয় না, এটাকেই জঙ্গল রাজ বলে। এটাই বাম আমলেও দেখেছি, এটাও তৃণমূলের আমলে দেখেছি, যে প্রশাসনের মধ্যে ঢুকে যাও, প্রশাসনটাকে পার্টির মধ্যে তারা নিয়ন্ত্রিত করো। একদম ঠিক ব্যাখ্যা। এইটা হচ্ছে অভিজিৎ দাস ববি তার ফেসবুক পোস্ট, উনি নিজে ডিক্লেয়ার করছেন বেলা 12টা থেকে অপারেশন শুরু এবং তিনি লিখছেন প্রতিশোধের পালা শুরু, প্রতিশোধের পালা। অভিজিৎ দাস ববি তার প্রতিশোধ সেটা নিচ্ছে কিনা প্রশাসন, যদিও এখানে প্রশাসন বলতে আমরা কি দেখলাম, বিজেপির যারা কর্মী বলতে আমার লজ্জা হয়, এরা রাজনৈতিক কর্মী এরা নয়, তারা গলায় গেরুয়া গামছা পরে হাতুড়ি দিয়ে ভেতরে ভাঙছে, একজন ল্যাপটপ তুলে নিয়ে চলে যাচ্ছে, বলছে এটার মধ্যে কি তথ্য আছে আমি নিয়ে চলে গেলাম। এবং অভিজিৎ দাস গিয়ে বলছেন 50-60টা ল্যাপটপ পাওয়া গেছে। উনি এটা বলার কে? এটা একজনও প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি সামনে এসে বললেন, পুলিশের কেউ বললেন যে আমরা এইগুলো সিজ করেছি, একজন বললেন এটা ইডির নজরে আছে। এখানে ইডির অফিসার কোথায়? আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি, একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কোনো বিজেপি কর্মী যদি নিয়ে গিয়ে থাকে, আমি ক্ষমা চাইবো। উনি বললেন আমি পুলিশের হাতে তুলে দেবো। এটা এটা ওনার এখতিয়ার আছে, ওনার এখতিয়ার আছে পুলিশের হাতে তুলে দেওয়া। আপনার পাশে অফিসার বসে আছে, জিজ্ঞাসা করুন। কারো এখতিয়ারই নেই। যেখানে প্রশাসন বলছে আমরা ঘিরে ধরে ভাঙছি, ওখানে সে তুলতে পারে? তুলে দিতেই পারে, কখনো পারে না। পাশে বসে আছে, জিজ্ঞাসা করুন। আরে সবটা এন্টার পলিটিক্যাল এই জায়গায় একটু বলে রাখি যে যেরকম ল্যাপটপ নিয়ে বেরোতে দেখা যাচ্ছে, সেরকমই কিছু জিনিস আবার ফেরত এসেছে, অর্থাৎ পুলিশের কাছেও গিয়েছে কিছু জিনিস। না বলছি পুরোটা বলি, সেটা হচ্ছে এটা ঠিকই যে একজনের হাতে দেখা যাচ্ছে ল্যাপটপ, তিনি নিয়ে যাচ্ছেন এবং তারপর এটাও দেখা যাচ্ছে তিনি পুলিশের কাছে সেই ল্যাপটপটা হ্যান্ড ওভার করেছেন। আমি বলছি পুরোটাই অবশ্যই সামনে রাখা উচিত। আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো যে মূল বিষয় হচ্ছে যে সলিলদা তাহলে প্রশাসন করছিলটা কি? একটা ইললিগাল কনস্ট্রাকশন দিনের পর দিন, এবং শুধু তাই নয়, এইটা অভিযোগ উঠছে যে এইটা যে 5তলা বিল্ডিং পুরোটাই কার্যত সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হয়েছিল, দিনের পর দিন সেটা চলছিল, তাহলে প্রশাসন কি করছিল? ঠিক যেমনটা প্রশ্ন উঠেছিল ক্যানিং পূর্বর ক্ষেত্রে, শওকত মোল্লার ছেলের যে রেস্টুরেন্টটা অতটা বড় জায়গা জুড়ে ক্যাফে, মাতলা নদীর এপাশে যখন একেবারে শওকত মোল্লার ছেলে তার যখন ক্যাফে তৈরি হয়েছে, উল্টো দিকে আবার ক্যানিং পশ্চিমের যিনি বর্তমান বিধায়ক তার বিরুদ্ধে অভিযোগ, এমনকি নোটিশ পর্যন্ত জারি হয়েছে। এই সব ক্ষেত্রে প্রশ্ন তো একটাই যে প্রশাসন তাহলে দিনের পর দিন চোখের সামনে এই ইললিগাল কনস্ট্রাকশনগুলো দেখা সত্ত্বেও চোখে কি ঠুলি পড়ে বসেছিল? এটা তো তুমি রোজ বলছো আর আমরা রোজ বলছি, একই কথা বলছি। গত 1.5 দশক ধরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত তৃণমূলীকরণ হয়ে গেছিল। সমস্ত প্রত্যন্ত প্রশাসনটাই পশ্চিমবঙ্গে বধির হয়েছিল, দিনের পর দিন হয়েছিল। তুমি দেখো এই যে 5তলা বিল্ডিংটা হয়েছে, এসডিএলআরও কি করছিল, বিএলএলআরও কি করছিল, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিসার কি করছিল। তুমি শওকত মোল্লার ওখানে দেখো নদী চুরি করে ওখানে রিসোর্ট বানাচ্ছে, বিশাল জায়গা জুড়ে, বিশাল জায়গা নিয়ে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? আজকে যেহেতু বিজেপি সরকারে এসছে, আজকে এরা তো দুর্নীতিগ্রস্ত, এটা তো কনফার্ম এরা দুর্নীতিগ্রস্ত। আর এক নাম হচ্ছে দুর্নীতি, আর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একে অন্যের সমর্থক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। অ্যাট দ্য সেম টাইম দেখো 30শে জুন তাকে নোটিশ করলো বিএলআর অফিস থেকে, প্রথম নোটিশ 7 জুলাই করলো তোমায় এসডিএলআরও, কোনো রেসপন্স নেই। এরপরে কি করবে? এরপরে কি ওই অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে থাকবে? না, কোনো কোর্ট হয়নি অনির্বাণ, রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছিল। আপনি না জেনে বলছেন কেন? আপনি কোথা থেকে জানলেন? না জেনে না জেনে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি কিনা আপনি জানলেন কি করে? ঠিক আছে, তোমার বক্তব্যের সময় তুমি বলবে। না না না, আপনি ভুলভাল বলবেন, করবে না। একদম করব, আমি যদি ভুল বলি একদম করব। আপনি যদি কোথাও পাঠাননি, আপনি তুমি ইন্টারাপ্ট, আপনার দায়িত্ব, আপনি অনির্বাণ, যদি মনে হয় যে প্রতিহিংসার কাজ হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে, তাহলে তো কোর্টে যাও তোমরা।
যদি মনে হয় প্রশাসন ভুল কথা বলছে অনির্বাণ, তাহলে কোর্টে যাওনি কেন তোমরা? কোর্টে মামলা করা রয়েছে, কোর্টে যাওনি কেন? তুমি তো লইয়া, আপনারা জেনে শুনে মিথ্যা কথা বলবেন, মানে মেনে নিতে হবে। কোর্টকে ভায়োলেট করা হয়েছে তাই তোমরা বলছো, তাই তো? চিফ জাস্টিসের ওএসডিকে আমরা মেল করেছি, এখানে অভিজিৎ দাস ববি লিখছে প্রতিশোধের পালা শুরু, পরিষ্কার লিখছে প্রতিশোধের পালা শুরু। সলিলদাকে শেষ করতে দিন। আমি দুজনকে থামালাম। সলিলদা, এইবার দেখো, এরপরেও সে এলো না। এরপরে না আসার পরে প্রশাসনের কাজটা কি? প্রশাসনের যা কাজ আছে তাই করেছে। প্রশাসন ডিমলিশ কথা বলছেন সলিলদা, প্রশাসন ডিমলিশ করেছে। আপনাকে কে বলেছে রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছে? বারবার বলা পাঠানো হয়নি। আপনি কি করে জানলেন বলুন? ব্যাংকার বলছে তো। কি করে জানলেন? কি করে জানলেন? তুমি কোথা থেকে জানলে? আর আমাদের দলের ম্যাটার আমি জানবো না, আপনি তুমি দলের কথা বলবে? তুমি আমার দলের আমি রিপ্রেজেন্টেটিভ, আমি জানবো না, আপনি কি করে জানলেন? তোমার দলের অনিষ্টি কি আছে? আরে আমার দলের তরফ থেকে পাঠানো হয়েছে কিনা আপনি কি করে জানলেন? দুর্নীতিগ্রস্ত সেটা আপনি বলছেন, সেটা আপনি বলছেন, আপনি বিজেপির টাকা খেয়ে বলছেন। যদি আমি যদি আপনি বলবেন না, আপনি না সারা মেনে নেবেন তো? বাংলা তাই মেনে নেবেন তো আপনি? আমি যদি বলি সলিল ভট্টাচার্য বিজেপির টাকা খেয়ে মিথ্যা কথা বলছে, মেনে নেবেন না? আমি বলছি প্লিজ ব্যক্তিগত স্তরে আক্রমণ। আমি দুটো দিকই বলছি। একদিকে প্রশাসনের তরফে তো দুটো নোটিশ জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে 15 জুলাই দুপুর 2টোর মধ্যে হিয়ারিং এ হাজির হতে হবে। এইখানে বক্তব্য হচ্ছে প্রশাসনের, যেহেতু হিয়ারিং এ হাজির হননি অতএব বেআইনি নির্মাণ, একেবারে যেটা আইন বলছে সেই আইন অনুযায়ী এটাকে ভেঙে দেওয়া হয়েছে। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাদের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ গিয়েছিল, এখন বাকিটা কোর্ট উইল ডিসাইড। এইবারে বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা যে বুলডোজার, এইটা যে প্রথমবার হচ্ছে এমনটা নয়। পালা বদলের পর তৃণমূলের আমলে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম, একই অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। আইনের শাসনে কোনো বেআইনি নির্মাণ থাকবে না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে আবার বুলডোজার রাজনীতির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। দেখুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত চলল অভিযান। প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়ের এক একটি করে অংশ। তারপর অফিস থেকে জিনিস বাজেয়াপ্ত করতে আনা হলো একের পর এক ট্রাক। ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। তারপর থেকেই শুরু হয়েছে ব্যবস্থা। চলতি মাসের গোড়াতেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফেতে বুলডোজার চালানো হয়। মাতলা নদীর চর বুঝিয়ে প্রায় 7.5 একর জমির ওপর অরণ্যের কূলে নামের ওই ক্যাফেটি বানিয়েছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বেআইনি নির্মাণ। একইভাবে মাতলা নদীর চর দখল করার অভিযোগ ওঠে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধেও। 7 জুন নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ, এমন একাধিক অভিযোগকে সামনে রেখে নোটিশ পাঠানো হয় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। এবার গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়। পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অনির্বাণ, ইন্দ্রনীল খান তিনি একজন মাননীয় মন্ত্রী, তার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনার দলের যে গুন্ডা বাহিনী হাতুড়ি নিয়ে ঢুকে ভেতরে ভাঙছে, আপনার দলের নেতা আগে থেকে ডিক্লারেশন দিচ্ছে প্রতিশোধের পালা শুরু, এটা আইনের শাসন? এটাকে আইনের শাসন বলেন? আর যদি ধরেই নিলাম এটা আইনের শাসন, কিছুদিন আগে জাভেদ খান এবং তার ছেলের বিরুদ্ধে 90টার বেশি ইল্লিগাল কনস্ট্রাকশন ওন করার, মানে তাদের মালিকানার ইল্লিগাল কনস্ট্রাকশন সম্পত্তি এসবের কথা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজ অবধি কটা ভাঙা হয়েছে? সেই জাভেদ খানকে মিটিংয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন, দাদা একটু দেখে নিন না, আপনাদের ব্যাপারটা একটু রেগুলারাইজ করে নিন না, ওখানে কটা ভাঙা হয়েছে? বারবার একটা কথা বলে দিচ্ছি, আবার আমি তৃণমূলের সমস্ত লোকেদের বলি, আইন আইনের পথে চলবে। তাতে যদি এই ধরনের বাড়ি ভাঙা হয় হবে। এবং এখানে আমার আরেকটা বক্তব্য, এই বাড়ি যারা বানিয়েছে
প্রত্যেককে জেলে পাঠানো হবে এবারে, কারণ এই জাভেদ বাড়ি খানকে? বানানোটা বেআইনি। জাভেদ খানকে? এই যে বাড়ি বানানো বেআইনি এবং প্রত্যেকের তার মধ্যে সবখানই পড়ে, নাম করে বলুন তারা না। আইনের জাভেদ আওতার খানকেও মধ্যে জেলে পাঠাবেন, নাম করে আরে বলুন। জাভেদ খান হোক আর সাজ্জাদ হোসেন হোক, কবে প্রত্যেকে এর মধ্যে যারা বেআইনি ভাঙা কাজ হবে? করেছে তাকে আইনের বেশ, মুখোমুখি হতে একদিকে হবে। বেআইনি তার নির্মাণ সাথে এবং এটা সেই ছিল কারণে প্রত্যেক অভিষেক পরিবার, বন্দ্যোপাধ্যায়ের এই এটা কার্যালয় এবার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। অন্যদিকে যে কারণে তৃণমূল ভেঙে খান সেই বিদ্রোহীদের এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, দেখুন এই প্রতিবেদন। এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? জন্য জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, মুখ্যমন্ত্রীর চেয়ার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভেঙে খান হয়ে গেছে তৃণমূল। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছেন তারা তো বটেই, তৃণমূল নেত্রীর সঙ্গেও থেকে গেছেন এমন নেতাদেরও একাংশের নিশানায় আজ একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করে আসছে সবাই, যার পাল্টা হিসেবে এবার মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा। এখন উনি পদত্যাগ করে পালানোর চেষ্টা করছে, দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। এত চারিদিকে এত গন্ধ বেরোচ্ছে, আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখছি কেসের পর কেস হচ্ছে, যা অন্যায় করেছে, যা সন্ত্রাস করেছে, যা চুরিচামারি করেছে। এখন যখন তদন্তে বেরিয়ে আসছে, উনি তো ছেড়ে বিদেশে পালাতে পারলে বাঁচেন। তো উনি বড় বড় কথা না বলে বলুন যে আমি পদত্যাগ করে সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশ থাকবো। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। ৮০ জনের মধ্যে ৬০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে তৈরি করেন আলাদা শিবির। পরবর্তীকালে সেখানে যখন একে একে অন্যান্য নেতানেত্রীরা নাম লেখান, তাঁদেরও নিশানায় থাকেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি যে সকল সাংসদরা কালীঘাট তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, তাঁদেরও অনেকের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ও যেভাবে দলে যেভাবে ও জীবনযাত্রা তৈরি করেছে সেটা চোখে লাগার মতন, এবং তাতেই ওর মানে চলাফেরা বা যেরকম সিস্টেম, তাতেই কিন্তু ও হচ্ছে সবার কাছে অভিযোগের কারণ। দিদি মাটিতে বসে চা খায়, সেখানে অভিষেক হয়তো বা মাটিতে বসে না। এই বিধায়ক থেকে সাংসদ যারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন বা ছেড়ে যাওয়ার জল্পনা উস্কে দিয়েছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है, मानोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूँ भाई। 60 MLA गए हैं, कुछ लोग गए, 20 MP गए, मैं आपको चुनौती देता हूँ, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। তো সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। তো ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে না, কে দিদির হাত ধরবে না, আমাদের জানা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ কি গ্রহণ করবেন বিদ্রোহীরা, নাকি তৃণমূল ভাঙতেই থাকবে, সেটাই এখন দেখার। সৌমিত্র রায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখনো পর্যন্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন সবাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইস্তফার কথা বলেছেন, কিন্তু একটা শর্ত বেঁধে দিয়েছেন। আবার দুদিন আগে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই এত দায়ী করা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত বাঘের সঙ্গে তুলনা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে কোনো ব্যবস্থা নেবেন না, এইটা কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন। বরং এই কথা বলেছেন যে 21শে জুলাইয়ের মধ্যে যারা যাওয়া তারা যেন তাকে ছেড়ে চলে যেতে পারে, কোনো অসুবিধে নেই। আমি বলছি কারণটা কি বলে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের, যে যারা যেতে চাও তারা সবাই চলে যাও, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। উল্টো কথা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন যে তোমরা ফিরে এসো, আমি ইস্তফা দেবো, এই একটা শর্ত বেঁধে দিচ্ছেন। আমি বলছি কৌশলটা কি বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আমি এটাতে আসছি, তার আগে আমি 1 মিনিট ওই আগের প্রসঙ্গটা নিয়ে বলা দরকার। সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের 14টা বাড়ির ডকুমেন্ট নিয়ে গৌতম দেব
2014 সালে প্রথম দেন, তরুণজ্যোতি তিওয়ারি 2022 সালে অসংখ্য মানে এই যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিরাট পরিমাণ সম্পত্তি এই পরিবারের হলো, সেটা নিয়ে তিনি মামলা করেন এবং সেই মামলা এখনো চলছে। এই পরিস্থিতিতে যে আমি যেটা বুঝেছি, ওখানে যদি পারমিশন দেওয়ার অধিকার ছিল তিনটে লোকের, তিনটে সংস্থার, হয় পঞ্চায়েত অথবা জেলা পরিষদ অথবা ক্যালকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। নোটিশ পাঠানো হয়েছিল, এটা আমরা দেখতে পেয়েছি। শুনতে পেলাম দুজন বিজেপি নেতার মুখ থেকে যে তারা এইটা বলছেন যে এটা অবৈধ সম্পত্তি, কিন্তু এই যে সম্পত্তিটা ভাঙা হবে তার অর্ডারটা, ডিজিটাল ট্রান্সপারেন্সির কথা কিন্তু বারবার সুপ্রিম কোর্ট বলেছে। অর্ডারটা কোথায়, কি কারণে এটা ভাঙা হচ্ছে সেই অর্ডার দেখুন। লিপস অ্যান্ড বাউন্স একটা অবৈধ কোম্পানি, সেই কোম্পানি যত কিছু করেছে, অবৈধ সম্পত্তি তৈরি করেছে, এগুলো আমি জানি। এর অনেক অবৈধ কাজ তার দায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত, কিন্তু এই যে অর্ডারটা, এটা কিন্তু আইনের শাসনে দরকার। বারবার করে সুপ্রিম কোর্ট বলেছে, বুলডোজারের বিরুদ্ধে বলেছে এবং ডিজিটাল ট্রান্সপারেন্সির কথা বলেছে। সেই ডিজিটাল ট্রান্সপারেন্সি কোন অর্ডারের ভিত্তিতে, সেই অর্ডারটা কোথায় যে এই কারণে আমাদের বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে, সেই অর্ডারটা কেউ আপনারা দেখতে পেয়েছেন? আমি দেখতে পাইনি। এই যে বলছে যে এটা এই ছিল না, ওই ছিল না, এটা তো একটা পরিষ্কার করে লিখিত করে দিয়ে দেওয়া হতো। এই জায়গাতেই আমার ধারণা যে একটা আইনের শাসনের অভাব হচ্ছে এবং এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে সাংঘাতিক একটা জায়গায় এই সরকার নিয়ে যাবে, যেখানে তারা যা মনে করছে ইনস্ট্যান্ট জাস্টিস দিয়ে দেবে, রুল অফ ল ভায়োলেটেড হবে। এবার আমি আসছি পরের যে প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য বলেছেন, সেই বক্তব্যটা কিন্তু অদ্ভুত একটা কৌশলী বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে যাব ওই কথা বলেনি, যে আমি এক্ষুনি ছেড়ে যাব বলেনি। উনি বলেছেন আপনাদের যদি অভিযোগ থাকে আমার বিরুদ্ধে, তাহলে জেতার সময়ও তো আমার জিম্মেদারি ছিল, আপনারা চলে আসুন, আমি ছেড়ে দিচ্ছি। এটা কৌশলী বক্তব্য, উনি জানেন ওরা আসবেন না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কারিকারি অভিযোগ আমরা জানি, এবং সেই কারিকারি অভিযোগের ভিত্তিতে যে বিজেপি সরকার কোনোদিন তাকে গ্রেপ্তার করবে না সেটাও আমরা বুঝতে পারছি। শুধু এই যে নাটক বা রঙ্গ খেলা চলছে, এর পরিপ্রেক্ষিতেই উনার যে এই যে মুখে গলার যে তেজ, সেই তেজ তার কারণ হচ্ছে বিজেপি একটি বারের জন্য তাকে কাস্টডি ইন্টারোগেশনও করেনি, বা তাকে তো কোনোদিন জেলে ঢোকানোর চেষ্টাই করেনি। হাজারটা এফআইআর, উনি নিজেই বলছেন কতগুলো এফআইআর আমি জানি না, হাইকোর্টের কাছে আমি জানতে চাইছি আমার বিরুদ্ধে কতগুলো এফআইআর আছে। তো এই যখন পরিস্থিতি, তখন উনি আমি আপনার একটা যুক্তি যদি ধরেও নি, উল্টো দিকের কথা হচ্ছে যে সব থেকে বড় পরাজয় তো 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে। 1, 2 হচ্ছে যে যাবতীয় যারা সঙ্গ ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী, তারা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আপনি বলছেন যে এত জোরের সঙ্গে কথা বলছেন কিভাবে, এর পেছনে বিজেপির কি আমি বলছি লাভ বা অঙ্ক থাকতে পারে? আছেই। দেখুন, আজকে যে বাড়িটা ভাঙা হলো, তৃণমূল দলের যে লোক, যে দলটা ফ্যাকশন হয়ে গিয়ে তারা বসে আছে, তারা বলছে বাড়িটা ভাঙা বেশ হয়েছে। এই বাড়িটা ভাঙা বেশ হয়েছে একটা তৃণমূল দলের 60 জন বিধায়ক যদি বলে, বিজেপির লাভ। পশ্চিমবঙ্গে বিরোধিতা যদি শেষ করে দেওয়া যায় তাহলে বিজেপির লাভ, এবং সেই বিরোধিতা জোর করে নয়, তারা তো তাদের নিজেদের নানা রকম কলঙ্ক কাহিনী ঢাকার জন্য এখানে এসছে। একটা লোকের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ, মানে এমএলএ, কাউন্সিলর, এমপি বা পদাধিকারী অনুব্রত মণ্ডল, কাউকে আপনি দেখাতে পারবেন না যার গায়ে দুর্গন্ধ নেই। ওরা আবার সন্দীপন শাহ বলছেন দুর্গন্ধ বেরিয়েছে চতুর্দিকে। গন্ধ কাদের জন্য বেরোলো দাদা? আপনারা যদি গন্ধ না বের করতেন তাহলে গন্ধটা কাদের জন্য বেরোতো? তো তাদেরকে যদি ঢুকিয়ে রাখেন এবং বিজেপি যদি তাদেরকে হাতে পেয়ে যায়, সেই ওয়াশিং মেশিন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে চাইছেন না, এটা তো ঘটনা যে ছাড়তে চাইছেন না। কেন, তার ব্যবসায়িক স্বার্থ আছে না কি স্বার্থ আছে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা ঘটনা যে ছাড়লেও উনি যদি প্রস্তাব করে তাহলে অর্থাৎ মানে যে মেশিনে ঢুকলে একেবারে তদন্ত থমকে যায়, কোনো রকম তদন্ত হয় না কোথাও, কি সেই ওয়াশিং মেশিনেই এই বিদ্রোহীরা ঝাঁপিয়েছে এবং সেখানে গোটাটাই বিজেপির লাভ। বিমলদা, একটা কথা বলি, সেটা হচ্ছে তার মানে একটা জিনিস রবীন্দ্রনাথ ভট্টাচার্য ধরে নিচ্ছেন যে এই তৃণমূল দলে যত কটা ছিল সব কটাই অসৎ, চোর, চিটিংবাজ, গুন্ডা, বদমাস, এটা প্রথমে ধরে নিতে হবে। 1
এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। গোটা দলটা একদম চোরের নোংরাতে ভর্তি, মানে মানব সভ্যতা গণতন্ত্রের লজ্জা হচ্ছে এই দলটা। এক, দুই, দ্বিতীয় কথা, যারা এই দলটাকে ঘৃণা করেছে এই দল ছেড়ে চলে এসেছে, থাকতে পারেনি, বেরিয়ে এসছে, যারা একটু ভালো থাকতে চেয়েছে, বলেছে এই দলে থাকার দরকার আবার নেই, টিকিটও পেয়ে গেছে, তারা বেরিয়ে এসছে, তারা থাকতে চায়নি। তৃতীয় কথা হচ্ছে বিজেপি তৃণমূলীকরণ হবে না। আমার দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের প্রয়োজন অনুযায়ী যদি করে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। বাকিদের কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমরা তো কোনো আপত্তি করছি না যে হ্যাঁ কিচ্ছু অসুবিধা হচ্ছে না, বিজেপির লোকজন ধরে নিয়েছে, কিছু পলিটিক্যাল অ্যানালিস্টরা এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। নীলেন্দ্রবাবু কি বলছেন? আমার পরিষ্কার একটা কথা বলি, আমাকে যারা জেলে ভরেছে সাধারণ কর্মীরা জানে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মতো ডিসিশন নেয়, একটা সংগঠিত শক্তি হিসেবে আমাদের মেনে নিতে হয়, ওটা আমরা মেনে নিয়েছি, আমরা মেনে নিচ্ছি, ওদের খুব অসুবিধা হচ্ছে, এটা ছেড়ে কারণ এদের বিরুদ্ধেই তো আরেকটা কথা বলছি, এই চুরির বিরুদ্ধে কাটমানির বিরুদ্ধে ভোট দিয়েছিলাম, পাঠানো হবে না হবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন ঠিক পথে এগোচ্ছে, আগামী দিনে কাউকে অ্যারেস্ট করা হবে না এরকম কোনো ইয়ে দিয়ে নেয়নি বিজেপি, আর বিজেপি অ্যারেস্ট করে না, করবে প্রশাসন। বিজেপি অ্যারেস্ট কি করবে? পুলিশের বাড়ি অ্যারেস্ট করবে? এটা কি তৃণমূল হয়েছে নাকি? লোককে মেরে ঢুকিয়ে দেবে? এটা বিজেপি। সেটা তো আমি বলছি, এইখানে প্রশ্নটা উঠছে যে ব্যক্তি, দল এবং দেশ, এই তত্ত্বকে সামনে রেখে যখন দল বদল এবং তাকে টিকিট দেওয়া হয়, প্রশ্নটা হচ্ছে সেই নিচুতলার হাজার হাজার লাখ লাখ বিজেপি কর্মী সমর্থকেরা যারা এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে দিনের পর দিন রুখে দাঁড়িয়েছেন, অনেকে জেলে গিয়েছেন এবং তারপরেও বিজেপির প্রতীকটা আঁকড়ে থেকেছেন, তাদের এইটা বোঝানো যাবে তো? এইটা নিঃসন্দেহে বড় প্রশ্ন। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে এক তো দেখালাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, এবার আরেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিয়ে দিয়েছেন। কি আলটিমেটাম, কি বললেন দেখুন। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা, লোকসভা, এমনকি পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে সব। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন, শিবির বদলের হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে এবার শিবির বদলুদের নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও, যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না, আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। বর্ষিয়ান বিধায়ক মদন মিত্র, নতুন রাজনীতিতে পা দেওয়া কোয়েল মল্লিক, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মনীশ গুপ্ত, বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। গত দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন একের পর এক রাজনৈতিক সঙ্গী। শুক্রবারও বিদ্রোহের সুর শোনা গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর এরই মধ্যে বাঁকুড়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গিয়ে শিবির বদলুদের তীব্র ভাষায় নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তো ইলেকশন নির্বাচন হবে, বিধানসভা নির্বাচনে অন্য যদি রেজাল্ট হয় তার জন্য আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে, মানে এ তো ভাবা যাচ্ছে না, সব লজিক কখনো পাওয়া যাচ্ছে। আমরা টিকিটের জন্য নয়, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা দলবদ্ধ যারা আছি সকলে যে আগামী দিনে বিধায়ক হব বা নির্বাচনে লড়াই করব, এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এদিকে একদা সতীর্থদের বিরুদ্ধে এদিনই মারাত্মক অভিযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদ। এবং এই বিজেপি আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের দলের অনেকের হাত রয়েছে, যারা ভেতরে ভেতরে বিজেপি আমরা তখন ধরতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু যেই নির্বাচন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এবং আজও বলে যাচ্ছি, যদি মমতাদি 200 খানা এমএলএ হয়ে নিয়ে আসতো না, সরকার করতে পারতো না, সরকার ওরাই করতো। কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। তাই যা হয়েছে ভালো হয়েছে। পাহাড় প্রমাণ দুর্নীতি,
দুর্নীতিকে মদত দেওয়া, দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করা এবং যারা দলের ভালো চেয়ে দুর্নীতির তথ্য সামনে এনে শোধরানোর চেষ্টা করেছিল আমার মতো সেই ধরনের কিছু ব্যক্তিকে দলের মধ্যে কোণঠাসা করা এবং শাস্তি দেওয়া, এর সবকিছুর পরিণাম বাংলার মানুষের নির্বাচনে রায়ের মধ্যে দিয়ে শোচনীয় পরাজয়। এবং তারপরেও বাংলার মানুষের রায় মেনে না নিয়ে নির্বাচনে হারিনি, রেজিগনেশন দেব না, এই ধরনের নির্বাচনে হারার পরও দাম্ভিকতা, উদ্ধত্ত এবং অহংকারের ফল হচ্ছে নির্বাচন উত্তর পরিস্থিতিতে যেটা 6 মাস বা 1 বছর বা 2 বছরে হওয়ার কথা ছিল সেটা আঙুল থেকে ভোটের কালি ওঠার আগেই হওয়া শুরু হয়ে গেল। দলটা আজকে এই করুণ পরিণতি হয়ে গেল। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আঙ্গুর ফল টক, তার জন্য সেই যে প্রবাদ প্রতিম আমাদের ছোটবেলা থেকে আমরা যে প্রবাদটা শুনে আসছি, কাজেই এখন হয়ে গেছে সেরকম। আঙুর আমি খাই না কারণ আঙ্গুর ফল টক। উনি 200 আসনের কেন, ওনারা এখন 20টা আসনও আছে কিনা আমার সন্দেহ আছে। এগুলো বলে কোনো লাভ নেই। জনগণ ওনাদের প্রত্যাখ্যান করেছেন। যখন জনগণ এভাবে প্রত্যাখ্যান করেছেন আর দলটাও আর থাকছে না, শুধু ক্ষমতা কেন্দ্রিক একটা দল যাদের কোনো আইডিওলজি নেই, কিছু নেই। কল্যাণবাবুও আদৌ থাকবেন? শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। পূর্ণেন্দু সিংহ, সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। মানে অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে বলছেন যে যারা যাওয়ার তারা 21শে জুলাইয়ের আগে চলে যান, কারণ আমার কাছে কর্মীরাই সব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যারা চলে গেছেন তারা দলে ফিরুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলছেন যে যারা চলে গেছেন তারা যদি ফিরে আসেন তাহলে আমি মমতাদির সঙ্গে আর থাকবো না। এটা যে কর্মীর কথা বা যে কর্মীদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেই কর্মীদের জন্য এটা টোটাল কনফিউশন না? একদমই না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা স্টেটমেন্টটা বলুন। উনি বলেছেন আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবো কারণ আমাকে নিয়ে তো আপনাদের অসুবিধা বলে। তারপরে তিনি এটা যোগ করেছেন যে এরা কেউ ফিরতে পারবে না, কারণ এদের প্রত্যেকের সেই শর্তেই তারা বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে যে এদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টিনিউয়াস এই গালিটা দিতে হবে। এরা কেউ ফেরার এদের জায়গায় এরা কেউ নেই। এদের টিকি বলুন, চুল বলুন, গোটা শরীর বলুন, পুরোটা বিজেপি বেঁধে ফেলেছে, জুতোর সঙ্গে বেঁধে নিয়েছে। যখন বলবে এই চাট, এরা চেটে বিজেপির জুতো পরিষ্কার করবে। এরা ফিরবে, এদের ক্ষমতাই নেই, ফেরা তো দূরের কথা। এরা দেখবেন এই তোতা পাখির মতো এক কথা বলে যাবে। কোন দিন বলবে আমার অম্বল হচ্ছে অভিষেকের জন্য, কেউ বলবে আমি ঘুম ঠিকঠাক হচ্ছে না অভিষেকের জন্য, কেউ বলবে সূর্যটা পশ্চিম দিকে উঠলো অভিষেকের জন্য। এদেরকে বরাত দেওয়া হয়েছে যে তোদেরকে প্রত্যেক দিন যেমন বলবো তেমনি বলবি, যেমন নাচাবো তেমনি নাচবি। এরা ফেরার জায়গায় নেই, কারণ এরা নিজেদের আর ইচ্ছার তাদের মালিক তারা নয়। আর একটা জিনিস আমি অ্যাড করবো, শতাব্দী রায় মাননীয় সাংসদ, সম্ভবত 3 বার না 4 বার তিনি সাংসদ হয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করছেন। হতে পারে তার ক্ষোভ আছে। আপনি বলুন তো, কারো বিরুদ্ধে ক্ষোভের জন্য আমার রাজনৈতিক অবস্থানটাই বদলে গেল? আমি বিজেপি বিরোধী ভোট নিয়ে এখন সংসদে গিয়ে আমি বিজেপিকে সমর্থন করব একজনের উপর আমার রাগ হয়েছে বলে? এটা কেউ বিশ্বাস করবে? আপনার যদি বিজেপিকে সমর্থন করার হয় আপনি এমনি করুন, বিজেপি করার হয় এমনি করুন, এত নাটক করবার দরকার নেই। একটা জিনিস সবাই মেনে নিচ্ছে, বিজেপির কত বড় ক্ষমতা বলো তো। উঠতে বললে উঠছে, বসতে বললে বসতে। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ধার করে বলি, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। অর্থাৎ এই দলটা কিভাবে টপ টু বটম একেবারে গুণ ধরে গেছিল, ফলে তোলা যায় বসানো যায়। আচ্ছা, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় খেপে যান তখন বুঝতে হবে ম্যাটার ইজ সামথিং সিরিয়াস, কি সিরিয়াস টার্ন নিয়েছে। তা নাহলে উনি অন্তত এই ধরনের কথা বলেন না। আসলে এই তৃণমূলের মধ্যে না প্রত্যেকের কোথাও কোথাও কষ্ট রয়েছে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নাকি শুনেছি মানে কলকাতা হাইকোর্টে 2 লাইনের খুব কবিতা শোনা হতো, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। ওনাকে সেটা সহ্য করতে হয়েছে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরেকজন মহিলা যিনি এমপি, তিনি যা যা কথা বলেছেন তাকে সেটা গিলতে হয়েছে, তাকে তার পদ থেকে সরানো হয়েছে, তাকে সেটা গিলতে হয়েছে। এখন সুযোগ পেয়েছেন, তিনিও পাল্টা দিচ্ছেন। আসলে গোটা দলটা আবার আমি বলছি সেই মহিলা এমপিকে পাশে নিয়েই কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী কিছু বলতে চাইছেন। আমি একটাই শুধু আমার কাছে অবাক লাগছে, লাস্ট 1 মাস ধরে আমি তোমার স্টুডিওতে যখনই বসছি, বিজেপির তরফ থেকে যারা আসছেন তারা ঋতব্রতদের ডিজোন করতে পারছে না। কোনো একটা জায়গায় কিন্তু মানুষের মধ্যেও এই ধারণাটা তৈরি হচ্ছে যে ঋতব্রতরা আসলে বিজেপির তৈরি,
একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এই যে ডিজোন করতে না এই তো আমি ডিজোন করছি, ডিজোন করতে পারছেন। আচ্ছা আমি ডিজোন করছি না, মানে একটা আমি ডিজোন করছি, ওরা আমাদের কেউ না, আরেকটা ফ্যাকশনকে নিয়ে কিন্তু চুপ হয়ে থাকছে। আমি বলছি ডিজোন করছেন, কিন্তু তারপরেও আপনাদের দলের নেতা, সাংসদ, মন্ত্রী তার সঙ্গে সেই সাংসদদের সঙ্গে বৈঠক করছেন। আচ্ছা আজকে একেবারে দল ছেড়ে অন্য দল গঠন করেছে। আমি বলছি বারবার দরজা খুলে যাচ্ছে, শুধু তাই নয় তাদের পর্যন্ত স্বীকৃতি পর্যন্ত দেওয়া হচ্ছে। এইটা ছবিটা একবার দেখুন। এইবারে কে স্বীকার করছেন, কে ডিজোন করছেন, এই তরজার মধ্যে যে স্বীকারোক্তিটা খোদ বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধির মুখে শোনা গেছে তা নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য জুড়ে। আমি বলছি পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়কের কথা। কি বলেছেন? 15 साल में तृणमूल कांग्रेस का लोग जितना बड़ा गुंडा बना था, 2 महीना में हमारा आदमी लोग उससे ज्यादा बड़ा गुंडा बनने का कोशिश कर रहा है। তিনি বিজেপির বিধায়ক, আর তার অভিযোগের তীর বিজেপির দিকেই। স্থানীয় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে এবার চাঁদা তোলাবাজি নিয়ে মারাত্মক অভিযোগ করলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র तिवारी। आदमी का जीना मुश्किल कर दिया है हमारा पार्टी का आदमी लोग। वो लोग महीना में 4 गो क्वार्टर दखल करता था, तो 1 हफ्ता में 4 क्वार्टर दखल कर रहा है। जहां से मन वहीं से चंदा ले रहा है लोग। ठेकेदार लोग को परेशान कर रहा है, उनको बोल रहा है ये काम कीजिए, ये काम मत कीजिए, इसके लिए पैसा देना होगा, उसके लिए पैसा देना होगा। सब कुछ पता चल रहा है। कोई नेता नहीं है, सबका सब कलेक्शन मास्टर बन गया है। একজন বিধায়ক যখন সচেতনভাবে প্রকাশ্য বক্তৃতায় বিজেপির কর্মীদের সম্পর্কে বলেন যে এই খারাপ কাজগুলো হচ্ছে এবং অনেককে ছাড়িয়ে চলে গেছে, দ্রুত বাড়ছে, 2 মাসের মধ্যে বলছে দেখো আমি বাড়ছি মাম্মি, তো সুতরাং এই যে এত দ্রুত সমাজ বিরোধীমূলক কাজ বাড়ছে এবং তাতে বিজেপি বিধায়কই আপত্তি তুলছেন, এটাই ইঙ্গিতবাহী। আসানসোলের মেয়র, পাণ্ডবেশ্বরের বিধায়ক, জেলা সভাপতি, তৃণমূলে থাকতে এরকম একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন জিতেন্দ্র तिवारी। 2021-এর বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেন তিনি। পাণ্ডবেশ্বর থেকে ভোটে দাঁড়ান, কিন্তু তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে জিততে পারেননি। 26-এ অবশ্য তাঁকে হারিয়েই পাণ্ডবেশ্বরের বিধায়ক হয়েছেন জিতেন্দ্র तिवारी। আর এদিন বিজেপি কর্মীদের সাবধান করতে গিয়ে বিধায়কের মুখে উঠে এলো নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম। हर चीज का एक सीमा होना चाहिए। शाम 6 बज रहा है, 5 गो 8 गो 10 गो ग्रुप बना के बैठ जा रहा दारू पीने के लिए। क्या बोले थे कि हम लोग जीत जाएंगे तो क्या सब विरोधी लोग का घर छोड़ा देंगे क्या? या हम ही लोग आदमी का घर खाली करवा रहा है। काल থেকে যদি কোনো কিছু পেয়েছি আমি ভাই, একদম সব কমিটি ভাঙ ভেঙে দেখ। हमको नरेंद्र चक्रवर्ती नहीं बनना है, नहीं बनने देगा, नहीं बनने देगा। মূলের থেকে বড় গুন্ডা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু কিছু জায়গার কমপ্লেন এসছে, এটা অস্বীকার করার জায়গা নেই। পার্টি দেখছে, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই যারা অপরাধ করবেন সেক্ষেত্রে সরকারের বক্তব্য পরিষ্কার, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কোনো বিজেপি নেতা ফোন করে সেই অপরাধীকে ছাড়ানোর চেষ্টা করবে না। দল সবেমাত্র ক্ষমতায় এসেছে, মুখ্যমন্ত্রী বারবার তোলাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন। আর এই প্রেক্ষাপটে দলেরই কর্মীদের একাংশের উদ্দেশ্যে সেই বার্তাই শোনা গেল পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়কের গলায়। মনোজ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন জিতেন तिवारी যা বলছেন এক কথায় মারাত্মক। 15 বছরের তৃণমূলের লোক যত বড় গুন্ডা তৈরি হয়েছিল, 2 মাসে আমাদের লোক তার থেকে বড় গুন্ডা হওয়ার চেষ্টা করছে। বেঁচে থাকা কঠিন করে দিয়েছে আমাদের লোক। মাসে ওরা 4টে কোয়ার্টার দখল করত, 1 হপ্তায় সেটা আমরা করছি। ঠিকাদারদের থেকে কথায় কথায় তোলাবাজি হচ্ছে, সবাই কালেকশন মাস্টার হয়ে গেছে। শুনে মনে হতে পারে কোনো বিরোধী দল তৃণমূলের মতন তারা হয়তো বিজেপির বিরুদ্ধে অভিযোগগুলো করছে, কিন্তু রবীন্দ্রনাথবাবু এই রকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো? কোনো 4 দেওয়ালের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে কর্মী সভায় এই কথা বলছেন এমনটা নয়, দেখলেন খোলা মঞ্চে এই কথা জিতেন तिवारी বলছেন। এই রকম একটা ইন্ট্রোস্পেকশন ক্ষমতায় আসা 2 মাসের মধ্যে কেন করার প্রয়োজন পড়ছে? দেখুন তার কারণ অদ্ভুতভাবে শ্রমিক ভট্টাচার্য প্রথমে বললেন ভালো তৃণমূলদের আমরা নেব, তারপর বলবেন 3 মাসের জন্য বন্ধ থাকবে, তারপরে 3 জন সাংসদ তারা চলে আসলেন, অদ্ভুতভাবে আর একটা দল তৈরি হলো তৃণমূল, ঋতব্রত তৃণমূল, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ 21শে জুলাই কোথায় মঞ্চ করবে সব পেয়ে যাচ্ছেন, অন্যদিকে অন্য দলকে দেওয়া হচ্ছে না। এই যে গোটা ডিভিশনগুলো হওয়ার সঙ্গে সঙ্গে
একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, বিজেপি একটা নতুনভাবে যে কথা বলেছিল যে তৃণমূলীকরণ হবে না সেই দিকে এগোচ্ছে। একটা ঘটনা যে আরএসএস যদি এটা একটু কন্ট্রোলে থাকতো আমার মনে হয় তাহলে বেটার হতো, কিন্তু এই গোটা বিষয়টার থেকে বিজেপির হাতেই চলে গেছে, মানে আরএসএসের কোনো নিয়ন্ত্রণ এখানে নেই। আরএসএসের নিয়ন্ত্রণ থাকলে একটু ভালো হতো বলে আমার ধারণা, কারণ তাহলে অন্তত এই কন্ট্রোলটা থাকতো। এই যে মুহূর্তের মধ্যে গোটা বিষয়টা বিজেপির লোকগুলো, অর্থাৎ যারা তৃণমূল ছিল এবার তারা নতুনভাবে বিজেপি হয়ে বিজেপির লোকদের নিয়ে তারা এখন তোলাবাজি সমস্ত কিছু করতে শুরু করেছে, এবং ফলত পুরো কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছে। যে নিয়ন্ত্রণটা থাকলে এই যে নিচুতলার লোকগুলোকে কন্ট্রোল করা যেত সেই কন্ট্রোলটা এখন আর নেই। বলছেন কন্ট্রোল কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। একদিকে জিতেন তিওয়ারি তিনি এরকম মারাত্মক অভিযোগ করছেন, আমি আসবো অবশ্যই বিমল দা আসবো। শান্তন দা তিনি বলছেন যে হ্যাঁ এরকম অভিযোগ এসেছে, সেরকমই গতকালই ঘটনাচক্রে যেটা দেখা গেল এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে বরুণ বিশ্বাস নামে নিউ টাউনের এক বিজেপি কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। বিমল দা, সেটা হচ্ছে যে এবারে নির্বাচন আমাদের কাছে একটা বড় অ্যাসিড টেস্ট ছিল বাংলার কাছে, কারণ আমরা বারবার বলেছি এই ক্রিমিনালের দলটা যদি পরের বারে জিততো, এবারে জিততো, তাহলে গোটা পশ্চিম বাংলাকে শ্মশান বানিয়ে দিত। মানুষ ওদের জিততে দেয়নি, ক্রিমিনালগুলোকে তাড়িয়েছে। আমরা প্রথম থেকে বলে এসেছি এই ধরনের কাণ্ড কারখানা আমার দলের কেউ যেন না করে, এবং পোস্ট পোল ভায়োলেন্স 2021 সালে তৃণমূল কংগ্রেস যা করেছিল আমরা লোকের প্রায় হাতে পায়ে ধরে সামনে আসছে, আর এই কথা তো অন্য কেউ বলছেন, আপনারই দলের বিধায়ক বলছেন। বলতে দিতে হবে, আমরা লোকের হাতে পায়ে ধরে সামলেছি যাতে কেউ মারামারি না করে, নইলে তৃণমূলের একটা লোক কিন্তু অক্ষত থাকতো না। আমরা বহু কষ্টে বাঁচাচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের দলটাও সেই মানুষগুলোর তৈরি যারা দীর্ঘদিন মার খেয়েছে। আমি কোথাও দাবি করবো না যে আমার দলের প্রত্যেকে সকালে উঠে গঙ্গা স্নান করে, সেখানে তো কিছু খারাপ লোক থাকতে পারে, তারা অন্যায় করতে পারে। তাই প্রথম থেকেই হুঁশিয়ার করে দেওয়া হয়েছে এই সব করলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এতগুলো বলছেন, কিন্তু একজন এমএলএ যে এই কথা বলছেন তাকে প্রশংসা করুন যে তিনি বলছেন এই কথা বলবেন, অনেক এমএলএই বলছেন। তাই এটা বিজেপি করছে, এটা তৃণমূল মত চোরের এমন একটা জায়গায় পৌঁছলো যেটা শুধু ব্যতিক্রম বলে সেটাকে এড়িয়ে যাওয়া গেল না, যার জন্য বিধায়ককে বলতে হচ্ছে কথা। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কথা। দেখুন, এরা বিজেপির এখন অবস্থাটা দাঁড়িয়েছে, চোরকে বলছে চুরি করো, গৃহস্থকে বলছে সজাগ থাকো। একদিকে যেমন শ্রমিকবাবু বারবার করে বললেন কাউকে নেবো না, কাউকে নেবো না, তারপর বললেন না না ভালো তৃণমূলের জন্য দরজাটা একটু খুললেও খুলতে পারি, তারপর বললেন এরা তো বিদগ্ধ ব্যক্তি, ব্যতিক্রম, খুলেই দিলাম দরজাটা। এখানেও তেমনি ভাবে জিতেন্দ্রনাথ বাবু যেটা বলছেন যে এরা কিন্তু করছে, আমি কাউকে করতে দেবো না। আপনি কদিন পর খোঁজ নিয়ে দেখবেন ওই একই কাজ আরো দ্বিগুণ উৎসাহে বাকিরাও মিলে করে বেড়াচ্ছে। জিতেন্দ্রনাথ তিওয়ারি নিজেই তৃণমূল, আপনাদের মুখ্যমন্ত্রী সেও তৃণমূল, পরিবহন মন্ত্রী সেও তৃণমূল, অন্যান্য মন্ত্রী সে সিপিএম, আপনাদের দলের গোটা মন্ত্রিসভার 80% তৃণমূল আর সিপিএম এর, আর কর্মী বাহিনী যাদের কথা বলছেন তাদের মধ্যে 90% তৃণমূল আর সিপিএম থেকে। বিমলদা বলছেন যে এটা তৃণমূল নয়, যিনি বলছেন বিধায়ক তার প্রশংসা করা উচিত। বিমলদার কাছে হয়তো এটা প্রশংসাযোগ্য, তবে এটা সাধারণ মানুষের কাছে কিন্তু যথেষ্ট উদ্বেগের। আড়াই মাসে যদি এই অবস্থা হয়, মনিটরিং করছেন, একজন বিধায়ক লক্ষ্য রাখছেন, গোটা পার্টি লক্ষ্য রাখছে, অন্যায় করলে বার করে দেওয়া হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। দল সেদিকে নজর রাখে, খুবই ভালো কথা। তবে এবার দেখুন, গতকাল রাতের যে বিস্ফোরণের ঘটনা, আমরা আজকে দিনভর সেদিকে নজর রেখেছিলাম। গতকাল রাত 8টা 3 মিনিট নাগাদ রাজারহাটে যে বিস্ফোরণ ঘটে, যেখানে কেঁপে ওঠে বাড়ি, ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। দেখুন, আচমকা আলোর ঝলকানি, কেঁপে উঠল গোটা বাড়ি, ধোঁয়ায় ঢাকলো চারদিক। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিকট শব্দে বিস্ফোরণ, আহত হলো 2 জন। तो एक बैग धमाका हुआ तो हम तो यार मेरा पंखा नीचे गिर गया और धमाका हो गया, पूरा बम का बारूद का महक, पूरा धुआं हो गया पूरा। हम जल्दी निकला बाहर, निकल के देख रहा मेरा सर से खून गिर रहा। শুক্রবার রাত ঘড়ির কাঁটায় তখন 8টা। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে জুলফিকার আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটে। বাড়ি মালিকের দাবি, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটা 2 দিন আগেই মোহাম্মদ শামীম ওরফে সেলিম নামে এক ব্যক্তি ভাড়া নেয়। নিজেকে কামারহাটির বাসিন্দা বলে পরিচয় দেন তিনি। আমার কাছে এই লোক একটা ব্রোকারের থ্রু এসেছিল, জানছিলাম না কি ওই লোক যেকে এনেছে, ঠিক আছে, ওই লোক এইভাবে কিছু জিনিসটা করবে। 15 তারিখে সকালে এসেছিল আর চাবি দেওয়া হয়েছিল ঘরে সাফ সাফাই করতে জন্য, থাকার জন্য দেয়নি। থাকার জন্য ওটার সঙ্গে কথা হয়েছিল যে যখন কাগজটা রেডি হয়ে যাবে তখন তোমাকে থাকতে দেবো। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগে হাতে একটি সাদা রঙের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে এক কিশোর। একটি ঘরে ঢুকছে সে, তারপর ঘর থেকে বেরোতেই বিস্ফোরণ। নাবালকের দাবি, 2 দিন আগে নতুন ভাড়াটিয়া সেলিমই তাকে ব্যাগটা রেখে আসতে বলে। बोला कि बाबू थोड़ा खाना पहुंचा दो घर पे। सलीम
हाँ सलीम या समीम ऐसा नाम है। বিস্ফোরণের অভিঘাত এতটাই যে ছিটকে গেছে দরজার লক, উড়ে অন্যত্র গিয়ে পড়েছে আস্ত মিটার বক্স, ভেঙে পড়েছে পাশের ঘরের কংক্রিটের চাঙড়। मेरा अगर बच्चा लोग रहता, अगर उसका जान को कुछ हो जाता तो क्या होता। শনিবার দুপুরে বিস্ফোরণ স্থলে পৌঁছয় এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। যে ঘটনাস্থল, সেই মূল ঘটনাস্থলে তারা ছবি তুলছেন, ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তার পাশাপাশি সমস্ত ইনফরমেশন তারা নোট ডাউন করছেন। পাশাপাশি ঘটনাস্থলে আসে বেঙ্গল এসটিএফ, সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড, পৌঁছে যান বিধাননগর পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। দুটো বোম পাওয়া গেছে, এখন অখ্যাত আছে কি লাইভ আছে কি ডেড আছে ওটা সিআইডি এখন নিয়ে গেছে এখান থেকে ঘিঞ্জি এলাকা বলে, পরে আমরা ওটা দেখে নিচ্ছি। বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভাড়াটিয়া মোহাম্মদ শামীম ওরফে সেলিমকে শনিবার কামারহাটি থেকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির মালিক জুলফিকার আনসারি, ওই কিশোর এবং স্থানীয় দালাল মোহাম্মদ শাহেন শাহকে। বাড়ি মালিকের দাবি, স্থানীয় দালাল মোহাম্মদ শাহেন শাহ অভিযুক্ত ভাড়াটিয়াকে বাড়িতে নিয়ে আসেন। ওই জন ব্রোকার যে ছিল ও, হ্যাঁ, ও বিজেপি থেকে মানে জোড়া আছে, ওই পার্টি অফিসে ওঠনা বসনা সব কিছু করে। আর যা লোককে বলেছিল ওই লোককেও বলছিল ওই লোগো মানে পার্টি অফিসে মানে থাকে। রাজনীতিক রং লাগানো, পলিটিক্সের বাইরে গিয়ে জিনিসটাকে দেখতে হবে। সন্ত্রাস যারাই করার চেষ্টা করেছে কাউকে ছাড়া যাবে না। কোনো জায়গায় যাবার জন্যে আর আসলে সে কিন্তু বিজেপি হয়ে যায় না। এদিন উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সুকান্ত মজুমদার, জয়ন্ত পাল, আবির দত্ত, এবিপি আনন্দ। দেখুন, বিস্ফোরণের অভিঘাতে বা তীব্রতায় নিঃসন্দেহে তুলনায় আসে না, কিন্তু এই ঘটনা 12 বছর আগে বর্ধমানের খাগড়াগড়ে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। এখানে যেমন একটা ভাড়া বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু ভাড়া বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যার সরাসরি জঙ্গি যোগ পাওয়া গেছিল বাংলাদেশের জেএমবির সঙ্গে। এখনো পর্যন্ত রহস্য যেটা সলিল দা, সেটা হচ্ছে এই রকম একটা বোমা সেটা রাখতে দেওয়া হলো কেন, এর পেছনে কি কোনো নাশকতার যোগ ছিল কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এবং কি কারণে কি উদ্দেশ্য এর পেছনে থেকে থাকতে পারে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আপনার কি মনে হচ্ছে? দেখো, 2014 অক্টোবরে যেটা খাগড়াগড়ে হয়েছিল সেটা কিন্তু ওটাও একটা রেন্টেড বাড়ি, একদম ভাড়াটে বাড়ি, এবং সেইখানে কৌশর বলে যে ছিল, তারপরে জানা গেল ও জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি গ্রুপের একজন অ্যাক্টিভ টেরোরিস্ট। এবং খালি তাই না, ওই কৌশর কিন্তু একটা স্লিপার সেলও মেনটেন করতো, এবং তুমি ভাবতে পারবে না। এবং তারপরে সেইটাই কিন্তু আগের সরকার সেটাকে কখনো টেলিভিশন ব্লাস্ট হয়েছে বলে চালালো, এবং কখনো বললো এটা একটা দুর্ঘটনা বলে সিলিন্ডার ব্লাস্ট, টেলিভিশন ব্লাস্টটা বলা হয়েছিল বক2 এর ক্ষেত্রে, বক2 এটা সিলিন্ডার ব্লাস্ট বা এইসব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আলটিমেটলি কিন্তু ওটা এনআইএ ইনভেস্টিগেশন করে, এবং সাপ্রেশন অফ ল যেটা হয়েছিল, মিনিমাইজেশন আপনাদের সেই 1954 সালের সেই 9BI একটা কেস স্টার্ট করেছিল, পরে ওটা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স একটা কেস করে এনআই ইনভেস্টিগেশন টেক ওভার করে। এবং সবচাইতে বড় কথা, 2021 অক্টোবরে 21 জনকে কনভিক্ট করে, 29 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট হয়। এক্ষেত্রেও দেখো, সব কিছু জিনিসই কিন্তু এক্সপ্লোর করা দরকার। যে শামীম বলে যে লোকটাকে ধরা হয়েছে বা দালাল যাকে অ্যারেস্ট করা হয়েছে, যে ভাড়াটে নেওয়ার চেষ্টা করেছিল, এটা যদি এটা আমার মনে হচ্ছে খুব রিলিজিয়াসলি বোধহয় সেকশনস অফ ল পুট করা হয়েছে। এনআইএ যখন এসছে, আমার এটা এক্সপ্লোসিভ ইএস অ্যাক্টেই কেস স্টার্ট হবে, এবং এটা কিন্তু ইট উইল বি গোয়িং টু বি টেকন ওভার বাই এনআইএ। এবং এটা যদি হয়, এবং নতুন কিছু আমার মনে হয় যে এটা একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি, আমি অ্যাপ্রিহেন্ড করছি, নাও হতে পারে, হয়তো টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হতে পারে, মানে উইথ এ ভিউ টু ওয়েজ ওয়ার এগেনস্ট দ্য নেশন অর স্টেট। এটা কিন্তু হওয়ার কিন্তু চান্স আছে, কারণ ওই রকম একটা দক্ষিণ নারায়ণপুরের মতো ওই রকম একটা রাজারহাটের প্রত্যন্ত জায়গায় ওই রকম পরিবেশে একটা ঘর ভাড় নেওয়া, অত্যন্ত ঘিঞ্জি জায়গা, ওইসব জায়গাগুলি ওরা পছন্দ করে, সেখানে থাকা কিন্তু এটা কিন্তু খুবই কনসপিকিউয়াস বলে আমার মনে হচ্ছে। এবং ইন অল প্রবাবিলিটি যদি ইএস অ্যাক্টে কেস হয়, এবং তাহলে এনআইএ কিন্তু ইনভেস্টিগেশন করবে, এবং সেই বোমটা এত বেশি কি আছে, ট্রাইনাইট্রো টলিউইন আছে না অ্যামোনিয়াম নাইট্রেট আছে, এবং কি আছে
সেটা কিন্তু মানে সিএফএস সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এগুলো পাঠানো হবে। এবং আমাদের এখানে তো বোম এক্সপ্লোসিভ এক্সপার্ট এখন নেই, সুতরাং এগুলো সবই ওখানেই যাবে। ওখান থেকে আসার পরে কিন্তু তদন্ত কিন্তু নিজের রাস্তা নেবে এবং সঠিক তদন্ত যদি হয়, নতুন কোনো একটা সঠিক যদি তদন্ত হয় নিশ্চয়ই এই বিষয়গুলো সামনে আসবে যে কেন সেখানে বোমা রাখা হয়েছিল, আর বোমা রাখার পরেই যখন ওই কিশোর বা নাবালক তিনি যখন বেরিয়ে আসলো তারপরেই কেন বোমাটা এই তীব্র শব্দে ফেটে গেল এবং এর পেছনে কারা রয়েছে নিশ্চয়ই সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে। বিমল দা, আমি একটা কথা বলি, আমি যতটুকু এইসব টেরোরিজম নিয়ে একটু পড়াশোনা করেছি, তারা সাধারণভাবে সুতলি বোমা ব্যবহার করে না, কিন্তু তারপরেও এটা ইনভেস্টিগেশন দরকার, কারণ এই ঘটনাটা কি কেন ঘটেছে ভালো করে তদন্ত করা হবে। শুধু পার্থক্যের জায়গাটা বলি, 2014 সালের 2রা অক্টোবর যে ঘটনা ঘটেছিল খাগড়াগড়ে, ঠিক সেই দিনই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা ঘটিয়েছে, তার কথাটা পাকিস্তানের গোটা সংবাদ মাধ্যম ব্যাপকভাবে দেখিয়েছিল। আর আজকে এই ঘটনা ঘটার পরে এটা কঠোরভাবে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইতিমধ্যে তদন্ত হবে এবং যে অন্যায় করেছে ষড়যন্ত্র করেছে যথেষ্ট তার সাজা হবে। পার্থক্যের জায়গাটা আমি বলে দিলাম না, আমি বলছি এটাও সমানভাবে বলতে হবে। ঠিক এনআইএও পৌঁছে গেছে, কিন্তু পাশাপাশি এই ছবিটাও তো উদ্বেগজনক। ধরুন গতকাল রাত্রি 8টার সময় বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেটা সিসি ফুটেজে দেখা যাচ্ছে, কিন্তু তারপর সেই জায়গাটা কার্যত তখনও পর্যন্ত আমাদের প্রতিনিধি সকালে যাচ্ছেন যেখানে একেবারে তাজা বোমা পর্যন্ত পড়ে রয়েছে এবং সেই জায়গাটা ঘেরা পর্যন্ত হয়নি। আমি বলছি এই প্রায় 14 ঘন্টা পর্যন্ত এইভাবে আনপ্রোটেক্টেড অবস্থায় গোটা জায়গাটা রইল। এটা ভালো করে অবশ্যই দেখতে হবে, যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসনকে ব্যাপারে সতর্ক হতে হবে, প্রশাসনকে হুঁশিয়ার করা হবে যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে। দেখুন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রশাসন তারা স্ট্রিক্ট মেজার নিক যাতে কোনো রকম বিস্ফোরণের ঘটনাই না ঘটে, আমরা সেটাই চাইবো। এখানে আলাদা করে রাজনীতি কচকচিতে আমি ঢুকতে চাই না। যেখানে মানুষের প্রাণের আশঙ্কা থেকে যাচ্ছে, বিশেষ করে আপনি যেটা বললেন জনবসতিপূর্ণ এলাকা বা যাই হোক যেখানেই হোক, এরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হয়তো নিয়ে এসছে, তার মধ্যে হতে পারতো আপনাদের প্রতিবেদনে দেখলাম একটি বাচ্চা ছেলে ব্যাগটি নিয়ে ভেতরে রেখে এসেছিল, হতে পারতো তার হাতে থাকাকালীন ফেটে গেলে সে হয়তো প্রাণী বা বাঁচত না। যার ফলে এই ধরনের ঘটনার প্রশাসন স্ট্রিক্টলি হ্যান্ডেল করুক, এখানে রাজনীতির নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। যদিও 2.5 মাস হয়ে গেছে এই সরকারের, এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে গাফিলতি ছিল কিনা, দুর্বলতা ছিল কিনা, তারা যদিও মুখে বলে আমরা খতিয়ে দেখবো, বারুইপুরের ক্ষেত্রে বলেছিল 72 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নেবো, একটা ব্যবস্থাও নেওয়া হয়নি পুলিশের বিরুদ্ধে। এক্ষেত্রেও সেসব কিছু হবে না। আপনি যেটা বললেন 14 ঘন্টা ধরে তাজা বোমা পড়ে রয়েছে, কারো কোনো হেলদোল নেই, তো এইসব নিয়েও যে ব্যবস্থা নেওয়া হবে না আমরা জানি, কিন্তু আমরা চাইবো, আমি রাজনৈতিক বিরোধিতা আলাদা কথা, কিন্তু আমরা চাইবো এই ধরনের ক্ষেত্রে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তারা সজাগ থাকবেন, একটি ঘটনা যাতে এ ধরনের না ঘটে ভবিষ্যতে। একদম। একদিকে যখন দেখুন রাজারহাটে এরকম একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো, কারা জড়িত, কেন বোমা মজুত রাখা হয়েছিল, কিভাবে বিস্ফোরণ ঘটলো এখনো তা স্পষ্ট নয়, সেরকম অন্যদিকে একেবারে রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উত্তরবঙ্গে উত্তরকন্যায় দেশের সীমান্ত সুরক্ষায় দফায় দফায় আজকে বৈঠক করেছেন। তিনি মানে সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে এই বৈঠক, সীমান্তে দ্রুত শেষ করতে হবে ফেন্সিং এর কাজ, প্রয়োজনে আরো আধুনিক যন্ত্র সেখানে আনতে হবে, উপদ্রুত সীমান্তে ত্রিস্তরীয় ফেন্সিং এর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিকাঠামো বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। আর সেই পরিকাঠামো বাড়াতে অতিরিক্ত জমি চায় এসএসবি ও আইটিবিপি। সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় এই সমন্বয় বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার ছিলেন, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা ছিলেন, উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন সেখানে উপস্থিত ছিলেন। উত্তরকন্যায় অমিত শাহের এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। আমি এখান থেকে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, এই চিকেন স্নেক নিয়ে একের পর এক হুমকি হুঁশিয়ারি আমরা বাংলাদেশ থেকে পেয়েছিলাম। এই চিকেন স্নেককে সুরক্ষিত রাখার জন্য আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? কারণ আমরা জানি যখন রাজ্যে পালা বদল হলো তারপরেই একেবারে 75 একর জমি কিন্তু বিএসএফ কে হস্তান্তর করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাঁটা তার দেওয়ার জন্য। একেবারেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আমি একটা নতুন দিক খুলছে দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশের যখন একটা অস্থিরতা থাকে তখন যিনি এসেছিলেন সর্বেসর্বা, তিনি ভারত বিরোধিতা করে গেছেন শেষ দিনও। প্রথম দিন থেকে শেষ দিন তিনি চিকেন নেক আর শিলিগুড়ি করিডর এবং আমাদের 7 সিস্টার নিয়ে কথা বলেছেন, শেষ দিনেও সেটা করে গেছেন এবং তার দায়িত্বপ্রাপ্ত যত উপদেষ্টা ছিল তারাও। সেটা সেই দিনটা যাওয়ার পরে ভারতের একটা আশা এসেছিল যে নতুন যিনি এসছেন
তিনি হয়তো অন্যদিকে সম্পর্কটা নিয়ে যাবার চেষ্টা করবেন, কিন্তু আকাশে আমরা যেটা দেখছি সিগন্যালটা সেরকম আসেনি। যেমন ধরুন চীনের দিকে একটু বেশি ঢল, যেমন দুটো প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট আর মঙ্গলা পোর্ট প্রজেক্ট চীনের কাছে চলে যাওয়া, এবং ওনার ভারতে আসার যে দিনক্ষণ সেটা উনি ঠিক করতে পারছেন না। উনি মালয়েশিয়া গেছেন, চীনে গেছেন, এবং নানান রকম বার্তা আসছে যেসব লোকেদের পাঠাচ্ছেন। যেমন গতকাল একটি বিমস্টেকের ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলের এখানে মিটিং হয়, 7টি দেশ তাতে করে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ বলে এটাকে। সেখানে যেসব লোকেদের পাঠাচ্ছেন, আমার মনে হয় ভারতের কোথাও একটা ডিসিশন নিয়েছে ভারত, বাংলাদেশকে সিরিয়াসলি নিয়েছে। আগে আমরা হাসাহাসি করতাম যখন ওরা ঢাকা বলতো, চিকেন নেক বলতো, তারপরে আমরা দেখেছি যে 4টে বেসেস খুলে গেছে, কিষানগঞ্জে, চোপড়াতে, বামুনি আসামে, একটা শুনছি মিজোরামে খুলছে। এবং অমিত শাহ এই ইনাগুরেশন করবার জন্য বা এই সমস্ত যেগুলো দেখানো হচ্ছে সেটার জন্য উনি যে আসবেন এতটা পথ তা না, ব্যাপারটা আরো গভীর। তারা খুব সিরিয়াসলি নিচ্ছেন, এবং বিশেষ করে যখন আমাদের নতুন সরকার আসবার পরে খুব চট জলদি অনেকটা জমি বিএসএফ কে হস্তান্তর করলো, যে জমিটা তার আগের রাজ্য সরকার সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল যে দিতে পারছে না, কারণ মানুষ দিতে চাইছে না, দিতে পারছে না কারণ জমি এত উর্বর যে মানুষ বলছে আমরা জমি দেব না। তাহলে সেই মানুষগুলোকে দাগিয়ে দেওয়া হচ্ছিল যেন তারা দিতে চাইছে না। বাট এখন দেখা যাচ্ছে যে তারা এত চটজলদি, এই নতুন সরকার আসার 72 ঘন্টার মধ্যে একটা হ্যান্ডওভার সেরিমনি আমরা দেখেছিলাম, কি করে দিল। তার মানে তারা প্রথম দিন থেকেই রাজি ছিল। তাদেরকে ঢাল বানিয়ে কেউ বা কারা বাংলাদেশ, পাকিস্তান, কারণ আমি পাকিস্তান কথাটা কেন বলছি, এই মুহূর্তে আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশ এখন ইস্ট পাকিস্তান হয়ে গেছে আবার। 71 বা তার থেকেও খারাপ জায়গায় আছে। ভারতের বিরুদ্ধাচরণ যেভাবে বাংলাদেশ করছে, বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির জন্য পাকিস্তানের লোকেদের নিয়ে আসছে, চীনের লোকেদের নিয়ে আসছে, এবং যত রকম ভাবে পারা যায় ভারত বিরোধিতা করছে, এবং নতুন সরকারও করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেইখানে ভারত তার মতো করে এখন ডিসিশন নিচ্ছে আমার মনে হয়। এবং সেইখানে আমার মনে হয় যে উনি এই যে বর্ডার এরিয়ার জমিটা পাওয়া গেছে ফেন্সিং করবার, সেটা যাতে দ্রুত শেষ হয়ে যায়। এবং ভারত চিকেন নেকে যে আরো একটা ব্যাপার উনি করেছেন আমাদের অধুনা মুখ্যমন্ত্রী, যে ন্যাশনাল হাইওয়ে, 7টা ন্যাশনাল হাইওয়েকে জমি দিয়েছেন NH-1 কে আর NHIDCL কে, দুটো আলাদা আলাদা অর্গানাইজেশন বাট একই কাজ করে, রাস্তা বানায়, তাদেরকে যাতে সত্তর করা যায়। কিছু একেবারে জমি দিয়েছেন। আমি শুধু আরেকটা তথ্য এখানে সংযোজন করি, এই 4 দিন আগে মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তথ্যটা দিয়েছেন যে সেই দিনের হিসেব অনুযায়ী 1024 একর জমি, প্রায় 172 কিলোমিটার দীর্ঘ, সেইটা ফর্মালি বিএসএফ কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। দেখুন, মূলত যে কোনো সরকারের এটাই তো কর্তব্য যে সীমান্তে যখন বাংলাদেশ রয়েছে এবং অনুপ্রবেশ বা নাশকতা বা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা সবসময় রয়েছে, সীমান্তকে সুরক্ষিত করা। এতদিন পর্যন্ত অনির্বাণ এই অভিযোগটা তো বারে বারে উঠেছিল যে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার এই জায়গায় শুধু অবহেলা করেনি, পুরোটা করেছে অত্যন্ত সচেতনভাবে ভোট রাজনীতির জন্য। আচ্ছা, যে 3 দিনের মাথায় যে জমি দেওয়ার কথা বলা হচ্ছে, আপনারা একটুখানি আর্কাইভ ঘেঁটে দেখে নেবেন, ওই পার্টিকুলার পিস অফ ল্যান্ড দেওয়ার সিদ্ধান্ত আগের সরকারের আমলেই হয়ে গেছিল। এক্সিকিউশনটা হতে যেটুকু সময় লাগে সে সময়টুকু লেগেছে। ইন দ্য মিনওয়াইল সরকার পরিবর্তন হয়েছিল, ওখানে কোনো রকম অবহেলা, কোনো রকম ইচ্ছা করে না দেওয়ার কোনো ব্যাপার ছিল না। দ্বিতীয়ত, এই অনুপ্রবেশ যে বিষয়টা, এটাকে বিজেপি আদৌ ন্যাশনাল সিকিউরিটির অ্যাঙ্গেল থেকে দেখে না রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখে, তার অন্যতম প্রমাণ হলো আসামে তাদের ডবল ইঞ্জিন সরকার রয়েছে 2016 থেকে, যদি আমার খুব ভুল না হয়ে থাকে। অথচ এই বছরেও যখন আসামের বিধানসভা নির্বাচন আগত, সেই একই বুলি যে বাংলাদেশ থেকে দলে দলে অনুপ্রবেশ ঘটছে এবং পুরো আসামের জনবিন্যাস পাল্টে দিচ্ছে, একই বুলি আমরা হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির যাবতীয় নেতাদের মুখে শুনেছি। তাহলে 2016 থেকে যে রাজ্যে 10 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার, সেখানে তো তাদের এতদিনে পুরো চীনের প্রাচীর তুলে দেওয়ার কথা ছিল। সেখানে অনুপ্রবেশটা আজও কি করে তার পলিটিক্যাল ইস্যু হয়ে থাকে, এবং এই ইস্যুটা শুধুমাত্র নির্বাচন কাছে এলে ওঠে, তারপর আর থাকে না। মানে অনির্বাণ বলতে সবটাই তৃণমূল কংগ্রেস করে গেছিল, মানে বিজেপি সরকার এসে শুধু ফিতে কাটার কাজটা করেছে। ঠিক যেমন ভাবে এই আমাদের পাশে চিংড়িঘাটা উড়ালপুলের যে একেবারে যেটা মেট্রোর কাজ হওয়াটা সবটাই তৃণমূল করেছিল, বিজেপি এসে সেটা 120 ঘন্টায় করে দিল। এইরকম আর কি তুলনায় যেতে চাইছে অনির্বাণ। দ্রুত বিমল শঙ্কর নন্দন। তৃণমূল কংগ্রেস তো মেট্রোটা হোক সেটাও চাই,
যদি সেটা চাইতো আজ 2 বছর আগে, এতদিনে মেট্রোটা কিন্তু এয়ারপোর্টে চলে যেত। কারণ তৃণমূল কংগ্রেস কি চেয়েছিল না চেয়েছিল সেই আলোচনা করার দরকার নেই। তৃণমূল কংগ্রেস এই দেশে সুরক্ষার পক্ষে একটা ভয়ঙ্কর বিপদ ছিল, ওটা গেছে, আমরা বেঁচেছি, সুতরাং সেই আলোচনা আমি করছি না। আমার পরিষ্কার কথা যে এখানে যাতে জমি দিতে না হয় তার জন্যে, তাহলে এই তৃণমূল কংগ্রেস দল আদালতে কেন গেল, কেন সুপ্রিম কোর্ট অবধি গেল, কেন কোর্ট নির্দেশ দিল যে তোমাকে জমি দিতে হবে? তার কারণ তৃণমূল কংগ্রেস চায়নি যে সীমান্তে ঠিকমতো কাঁটাতার দেওয়া হোক, কারণ তারা চেয়েছে যাতে ওপার থেকে লোক এলে এখানে তাদের যে ইসলামাইজেশনের যে প্রজেক্ট, যেটা একদম বৃহত্তর বাংলাদেশ থেকে আসছিল, এখানে সম্পূর্ণ তাদের এই জয় বাংলা ধ্বনি থেকে সব কিছু একেবারে বাংলাদেশের আদলে ওরা পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছিল। কিন্তু একটা কথা ব্রিগেডিয়ার দাসের কথা অনুসরণ করে বলি আমি, সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের সীমান্ত সুরক্ষার দিকে নজর দিতে হচ্ছে এই কারণে, বাংলাদেশে যা যা ঘটছে সেটা আমাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশকে নিয়ে অত্যন্ত সিরিয়াসলি ভারতবর্ষ নিয়েছে, কারণ বাংলাদেশে যে সরকার আগে ছিল, সরকার নামক একটা জিনিস ছিল, তারা অনেক ক্ষতি করেছে, এবং এখন যারা এসছে তারা যে একেবারে প্রো ইন্ডিয়া এটা মনে করার কোনো কারণ নেই। এদের এজেন্ডা একটু অন্যরকম। আর বিশেষত বাংলাদেশ সীমান্তে যেখানে যেখানে জামাতে ইসলামী জিতেছে, ওটা কিন্তু বর্ডার এরিয়াতেই জিতেছে, তাই বর্ডারকে গুরুত্ব দিতেই হবে বাংলাদেশের দিকে। আর সবচেয়ে বড় কথা, ওখানে যেভাবে চিকেন নেকের দিকে নজর দেওয়া হয়েছে, আমাদের সেখানে সুরক্ষা দিতেই হচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, ইটস নট তৃণমূল গভর্নমেন্ট। ইকুয়েট করবেন না দয়া করে। হ্যাঁ, কেউ ইকুয়েট করছে না, করা যায়ও না। এখানে বিষয়টা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যারা এত বড় বড় কথা বলছে, কদিন আগে তো আমরা 2 কোটি রোহিঙ্গার কথা শুনতাম। কটা রোহিঙ্গা আইডেন্টিফাই করা হয়েছে? আর আজ 2.5 মাস ডবল ইঞ্জিন সরকার, আমাকে দেখান কটা রোহিঙ্গা আইডেন্টিফাই করা হয়েছে, কটা রোহিঙ্গা ডিপোর্ট করা হয়েছে, অফিসিয়াল কোনো ডেটা আছে? লাইন ধরে পালিয়েছে। আরে আর কি করে পালালো? এ বাবা, কি করে 2.5 কোটি রোহিঙ্গা পালিয়ে গেল? লাইন ধরে পৃথিবীতে আছে 15 লক্ষ, আর এখান থেকে 2.5 কোটি রোহিঙ্গা পালিয়ে গেল। কি করে পালালো বিমলদা? 2 কোটি লোক পালিয়ে গেল। আরে 2 কোটি লোক পালিয়ে গেল, ধরতে পারলেন না? বেশ, আমি এখানে রবীন্দ্র ভট্টাচার্যের কাছে আসবো। দেখুন, আমি বলছি কেন এইটা অত্যন্ত জাতীয় সুরক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি দর্শকদের মনে করাবো যে যখন এই ধরনের, ধরুন আমাদের দেশে কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, স্লিপার সেল করে আছে, এইটার একটা অপারেশন অসম পুলিশের তরফে শুরু হয়েছিল, যার অফিসিয়াল নাম ছিল, পোশাকি নাম ছিল অপারেশন প্রঘাত। মনে থাকবে আপনাদের, তখন 8 জন জঙ্গি ধরা পড়েছিল, যাদের মধ্যে অসম থেকে 5 জন ছিল, কেরালা থেকে 1 জন ছিল, এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে 2 জন ধরা পড়েছিল। তখন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে জানা গেছিল তাদের মূল লক্ষ্য ছিল এই চিকেন স্নেক। আজকে যখন এসে রবীন্দ্রনাথ বাবু সেই চিকেন স্নেককে আরো বেশি কিভাবে সুরক্ষিত করা যায়, সীমান্ত কিভাবে সুরক্ষিত করা যায়, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ বলে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে আপনার মনে হচ্ছে? ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একদম সত্যি কথা যে তৃণমূল আমলে গোটা এই 15 বছরে এই বর্ডার ব্যাপারটা বারবার করে উঠেছে। আমি কে এলো কে গেল সেটার কথা আমি আসছি না এই মুহূর্তে, কিন্তু এই যে খোলা বর্ডার থাকলে টেররিস্টরা যে আসতে পারে এবং দেশের মধ্যে নানা ধরনের নাশকতার কাজ করতে পারে, সেটা কিন্তু পরিষ্কার। সাদরাডি এই পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর থেকে তো আগের থেকেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তা সত্ত্বেও জমি দেওয়া হচ্ছিল না। এটা যে জমি দেওয়ার ব্যাপারে তৃণমূল সরকার একটা অনড় অবস্থান নিয়েছিল, এইটা কিন্তু বিজেপি সরকারের আমলে নেই, এবং এটা খুব ভালো ইঙ্গিত যে আমরা একটা সুস্থ সমাজে বাস করতে চাই, যেখানে আমি সকালবেলায় টিফিন কৌটো নিয়ে বেরিয়ে যাব, রাত্রিবেলায় আমার ঘরে ফিরতে পারবো, ট্রেনের মধ্যে বিস্ফোরণ হয়ে মরবো না, এই রকম একটা সমাজে আমি বাস করতে চাই। এবং সেই সমাজ বাস করবার জন্যে সরকারকে অতন্দ্র প্রহরার কাজ করতে হবে, এবং তার জন্য বর্ডারে ফেন্সিং দরকার, তার জন্য জমি দরকার। চিকেন নেকে জমি শুধু ওখানে, চিকেন নেকে তো ওই বিভিন্ন সিকিউরিটি ফোর্সের জন্য, সুরক্ষা বলদের জন্য জমি দেওয়া হয়েছে, কত একর জমি, বেশ বিরাট পরিমাণ জমি দেওয়া হয়েছে। এগুলো দিতে পারতো না তৃণমূল সরকার? দেয়নি। কেন দেয়নি সেই উদ্দেশ্য আমি আর যেতে চাই না, কিন্তু একটা হীন উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, না হলে জমিটা কেন দিত না?
কেন জমিটা দিতে এত, তখন তো হাসিনা সরকারের গভর্নমেন্ট ছিল, তখন ফেন্সিং বানানো কোনো অসুবিধারও ছিল না। তারপরে তো এরপে কিন্তু কিছুতেই করতে দেয়নি। এই জায়গা থেকে যে বেরিয়ে এসছে আমাদের হোম মিনিস্টারের কাছে, সত্যি হোম মিনিস্টারকে ধন্যবাদ জানাতে হয়, এবং শুভেন্দু অধিকারী তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তারা যে এইটা যৌথভাবে ডবল ইঞ্জিনের সরকার চালু করছেন, এতে আমরা খুশি এবং আমাদের মনে হচ্ছে আমরা সুরক্ষা পাচ্ছি, একটা সুস্থ সমাজে বাস করবার দিকে এগিয়ে যাচ্ছি। একদম। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একেবারে দেশের সুরক্ষায় জোর দিতে আজকে তিনি বৈঠক করলেন, একাধিক নির্দেশ দিলেন। অন্যদিকে হাড়োয়ায় ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান চলে, প্রচুর টাকা সোনার হদিশও মেলে। জঙ্গি কার্যকলাপে ফান্ডিং পশ্চিমবঙ্গে ইডি উত্তরপ্রদেশ এটিএস এর এই তল্লাশি অভিযান চলে। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 180 গ্রাম সোনা সহ 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। হাড়োয়ার মাদ্রাসায় তল্লাশি অভিযান চলে। হাড়োয়ার কালিকাপুর ও বাগদায় ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি। কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদে তো তল্লাশি চলেই, তার পাশাপাশি দিল্লি, ফরিদাবাদ, সাহারানপুরেও এই একযোগে অভিযান চলে। ব্রিগেডিয়ার দাসের কাছে আমি আসবো। ব্রিগেডিয়ার দাস, এই মাদ্রাসার আড়ালে এই টেরার ফান্ডিং, এটা তো অত্যন্ত এই জায়গায় অত্যন্ত সংকটজনক একটা পরিস্থিতি, কারণ যখন দেখছি আমরা অনুপ্রবেশকারীদের রোখার ব্যবস্থা করা হচ্ছে, তখন তো এদিকটা তো একটা গুরুত্বপূর্ণ নজর দেওয়া দরকার। হ্যাঁ, একেবারে। কিন্তু কি হয়, আমাদের আগের বাজেটগুলো তৈরি হতো একজন নোবেল ইকোনমিতে প্রাইজ পাওয়ার যোগ্য মানুষ, যিনি ট্রেডমিল করতে করতে বাজেট করতেন, মাদ্রাসাকে 6,500 কোটি দিয়েছিলেন আর 1,500 কোটি দিয়েছিলেন ইন্ডাস্ট্রিকে। তো ফলে তো এটা তো আমাদের দেখা উচিত, এবং আমাদের আশা রাখছি যে আমাদের দেশ এখন ঠেকাতে পেরেছে, যেটা আমাদের শিরে সংক্রান্তি হয়েছিল, যে আমরা হয়তো একটা বিশ্ব বাংলা বলে কোনো দেশ দেখতাম, যেখানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের কিছু অংশ আর জয় বাংলা স্লোগান দিয়ে আমরা সবাই আমি আপনি থাকতাম সেই দেশের একটা নতুন পতাকার তলায়। সেটা ঠেকানো গেছে। এইবার এইগুলোকে গভীর তদন্ত করতে হবে। যেসব বাংলাদেশিদেরকে পাঠানো হয়েছে অফিসিয়ালি, তাদের মধ্যে আমি শুনতে পাচ্ছি কিছু কিছু মানুষকে ইন্টারোগেশনও করা হয়েছে, এবং তারা বলেছেন কারা কাগজ বানিয়েছে, কারা তাদের ভোটার আই কার্ড বানিয়ে দিয়েছে। তারা শাসক দলের ছিলেন, তারা কেউ মোড়ল ছিলেন, কেউ পঞ্চায়েত ছিলেন, কেউ এমএলএ ছিলেন। তো তাদেরকেও হবে, আমরা আশা করছি যে ধরপাকড়, এবং নতুন কোনো নিয়মও আসবে দেশে, যে যারা এই ডকুমেন্ট বানান তাদেরকে সোজাসুজি দেশদ্রোহিতার দিকে যদি নিয়ে যাওয়া যায়। কারণ মাদ্রাসা বলুন আর কোনো বড় মন্ত্রীর ড্রয়িং রুম বলুন, ব্যাপারটা তো একই, যোগ সাজস পাওয়া যাবে। আমার আশঙ্কা যে এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু লোকের যে ঘোট চলছিল পাকিস্তান এবং ডিপ স্টেটের সাথে, সেই ঘোটটাতে বহু লোক মিলিত আছে। একেবারে ব্রিগেডিয়ার দাস বলছেন যে তাদের সম্পূর্ণ খুঁজে বের করে কঠোরতম আইনি ব্যবস্থা যেন নেওয়া হয়, এইটা সুনিশ্চিত করতে হবে। আমার শুধু মনে পড়ে যাচ্ছে যে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যে প্রচারে এসে বলেছিলেন যে জাতীয় নিরাপত্তার জন্য এই রাজ্যের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার এই যে টেরর ফান্ডিং এর কথা বললাম, এই টেরর ফান্ডিং কিভাবে চলতো, এখনো পর্যন্ত কি কি উঠে এলো, আমি প্রতিবেদনে রাখবো আপনাদের জন্য। দেখুন, ক্ষমতায় এসেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কাঁটাতারের বেড়া বসাতে বিএসএফকে দেওয়া শুরু হয়েছে জমি। আর এই পরিস্থিতিতে এদিন রাজ্যে এসে শনিবার সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শুধুই কি সীমান্তে অনুপ্রবেশ সমস্যা? গোয়েন্দাদের কপালে ভাঁজ পড়েছে টেরর ফান্ডিং নিয়েও। সম্প্রতি জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথিচক্রের তদন্তে কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের 13 জায়গায় ইডি এবং উত্তরপ্রদেশের এটিএস এর তল্লাশির পর সেই চিন্তা আরও বেড়েছে। দেখা যাচ্ছে কখনো সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত এনজিওতে 20 কোটি টাকা ঢুকেছে, আবার কোথাও তল্লাশিতে উদ্ধার হচ্ছে নগদ লক্ষ লক্ষ টাকা, সোনার কয়েন। এই আবহেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিপুল অঙ্কের এই টাকাই ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হচ্ছে না তো? এটা ব্যাপক রয়েছে। যখন বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তৎকালীন উপপ্রধানমন্ত্রী শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে বলেছিলেন যে সীমান্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো সব মাদ্রাসা তৈরি হচ্ছে, এগুলোর ওপর কন্ট্রোল নেওয়া প্রয়োজন। তারপরে পার্টি ওনাকে এক প্রকার সেন্সার করে এই কথা বলার জন্য। ডক্টর মনমোহন সিংয়ের সরকারও কোনো ব্যবস্থা নেয়নি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এখানে কোনো ব্যবস্থা নেননি। এখন যেহেতু বিজেপি সরকার হয়েছে, এই টেরর ফান্ডিংটা বন্ধ করতে হবে।
সূত্রের খবর, রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দেওয়ার একাধিক চক্র পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে বিভিন্ন সময়। মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো ভুয়ো নথি তৈরি করে দেয় এই সব চক্র। সেই ভুয়ো নথি দেখিয়েই দেশ জুড়ে ছড়িয়ে পড়ত অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, যেমন বাংলাদেশের ঢাকার বাসিন্দা আদিলুর রহমান। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন তিনি। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। 2023-এ আদিলকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয় 180 গ্রাম সোনার কয়েন। এছাড়াও তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতাল, বসিরহাটের একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় উত্তরপ্রদেশের এটিএস এবং ইডি। খাগড়াগড় বিস্ফোরণের প্রমাণ বিভিন্ন জায়গায় দেখা গেছে। মুর্শিদাবাদের স্লিপার সেলগুলো তৈরি হয়েছে, তারা আল কায়দার হয়ে কাজ করে, বাংলাদেশের বিভিন্ন সংগঠন তাদের হয়ে কাজ করে। এমনকি বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, খাগড়াগড়ে কনভিকশন পর্যন্ত হয়েছে তাদের। স্বাভাবিকভাবেই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার নজর দেবে, টেরার ফান্ডিং বন্ধ হবে এবং টেরার ফান্ডিংয়ের যে রুট, সেই রুটটাকেও যাতে বন্ধ করা যায় তার ব্যবস্থাও ভারত সরকার নিশ্চয়ই করবেন। অতীতে পাকিস্তানি এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। খাস পাকিস্তানি যুবক গ্রেফতার হয়েছে। তারও আগে সামনে এসেছিল জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিনের খাগড়াগড় মডিউল। তৈরি হয়েছিল বিস্ফোরক তৈরির গবেষণাগার। ভারতের বিরুদ্ধে ফের নতুন কোনো ছক কষছে না তো জঙ্গি গোষ্ঠীগুলো? জানতে মরিয়া গোয়েন্দা থেকে বিভিন্ন নিরাপত্তা সংস্থা। এবিপি আনন্দ। আমি দর্শকদের মনে করিয়ে দেব যে বাম আমলে এই খারিজি মাদ্রাসাগুলোর ভূমিকা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরব হয়েছিলেন। 2014 সালে যখন খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে, তদন্ত শুরু হয়, তখন শিমুলিয়া মাদ্রাসা, সেখানে কিভাবে জঙ্গি প্রশিক্ষণ চলতো সেই বিষয়গুলো সামনে এসেছে। আজকে সেই মাদ্রাসা একটা অংশের ভূমিকা আন্ডারস্ক্যানার সলিলদা। দেখো, আমাদের এটা কিন্তু খুব পেরিনিয়াল প্রবলেম, মানে বহুদিনকার প্রবলেম এই টেররিস্ট হয়েছে। তোমার মনে আছে বোধহয় সাদরাদির কথা মনে আছে? সাদরাদির দেখো হরিহরপাড়া, নওদা দুটো জায়গাতে ভোটার আই কার্ড ছিল। এদের সঙ্গে সঙ্গে ভোটার আই কার্ড এবং আসাম পুলিশ এসে তারপরে ওকে নিয়ে যায় এবং ও যে টেররিস্ট গ্রুপের সঙ্গে একদম ডাইরেক্টলি ইনভলভ সেটাও কিন্তু প্রমাণ হয়েছিল, ওকে ধরে নিয়ে চলে। বহরমপুরের জেল থেকেই আনসারুল্লাহ বাংলা টিমের নেটওয়ার্কটাও তৈরি হয়েছিল। নেটওয়ার্ক আনসারুল্লাহ বাংলার সঙ্গে ওর যে জড়িত থাকার সেই ঘটনাটাও জানা গিয়েছিল। এবং তারপরে তোমার এই ক্যানিংয়ে জাভেদ মুন্সি 9/11-এর কেসের যে মূল চক্রী, যে তার ছেলের তো ওর তো মন্ত্রগুরু ছিল এবং কাশ্মীর থেকে পুলিশ এসে ওকে নিয়ে চলে গেল, ওর কাছেও ভোটার আই কার্ড ছিল। দেখো এই যে তারপরে অ্যাট দ্য সেম টাইম দেখো এই যে বাংলাদেশের এই যে টার্মোয়েলের সময় লাস্ট ইয়ার থেকে দেখো যে ঘটনা ঘটছে, একটার পর একটা ইনফিল্ট্রেশন হচ্ছে কিন্তু, এবং বহু লোক ওরমভাবে ধরা হয়েছে এবং প্রচুর ডকুমেন্ট সিজ করা হয়েছে। ভোটার আই কার্ড, আধার কার্ড, র্যাম্প্যান্ট জাল ছাপানো হয়েছে, যার সুযোগ কিন্তু বর্ডারিং এরিয়াজে যারা আছে। এবং এসআইআরের সময় তুমি দেখেছো কাতারে এখানে কেউ বলছিল, তৃণমূলের একজন যে প্রতিনিধি তিনি বলছিলেন যে এখানে কোথায় রোহিঙ্গা, কোথায় আর কি। এসআইআরের সময় দেখতে পাওয়া যায়নি যে তারা দলবদ্ধভাবে বিছানাপত্র নিয়ে, ঘর বাড়ি জিনিসপত্র নিয়ে বসে আছে, সীমান্তের ওখানে চলে যাচ্ছে, এক এক করে চলে যাচ্ছে বসিরহাট, বনগাঁর পার দিয়ে নর্থ 24 পরগনা পার হয়ে চলে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু ঘটনা। এবং টেরার ফান্ড যেগুলো হচ্ছে, টেরোরিস্টদের যে ফান্ড যারা দেখছে কিভাবে আসছে, এর জন্য কিন্তু আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি কিন্তু একটা বড় সিট গঠন করা উচিত। স্পেশালি কিন্তু একটা সিট গঠন করতে হবে যাতে এসটিএফ থাকবে, ইকোনমিক অফেন্স উইং থাকবে এবং অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড যেটা একটা আছে আমাদের, তাদের কিন্তু একত্রিত করে এই গ্রুপটাকে দিয়ে এই টিমটাকে কিন্তু কাজে লাগাতে হবে টু মেক এ চেক অফ দ্য টেরোরিস্ট এবং টেরর অ্যাক্টিভিটিসের জন্য। কারণ আমাদের কিন্তু খুব সেনসিটিভ, এই বর্ডার এরিয়াটাই পুরো একদম এই টেরর অ্যাক্টিভিটিস গুলোকে বন্ধ করতে হবে, কারণ দেশকে সুরক্ষিত রাখতে হবে। তবে সুরক্ষিত রাখতে হবে নিট পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। দেখুন, সোনাম ওয়াংচুক তিনি
অনশন শুরু করেছেন। একেবারে 28 জুন থেকে তিনি অনশন শুরু করেছেন, কারণ এই যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ড, তার প্রতিবাদে তার এই অনশন। সংসদ ভবনের অভিযানের আগেই এই অনশনের 21 দিনের মাথায় সোনাম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সরিয়ে দিল পুলিশ। দেখুন, सफदरजंग प्रिजन है ऐसा लग रहा है, कोई कारण नहीं है इनके पास कि मंडे की जो यात्रा है उसको रोक सके। আলোচনার বদলে বল প্রয়োগের রাস্তায় বেছে নিল প্রশাসন। যন্তর মন্তরে অনশনকারী সোনাম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। এলাকা থেকে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদেরও। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 28 জুন থেকে অনশন করছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। শনিবার ভোরে তার অনশন ঘিরে যন্তর মন্তরের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অনশন স্থল থেকে জোর করে তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ। যদিও তার স্ত্রীর দাবি, তারপরেও অনশন ভাঙেননি সোনাম। और जो 2.9 ये कह रहे हैं जिसके बेसिस पे ये इंट्रावेनस देना चाहते थे पोटेशियम, जो मैंने मना कर दिया है, वो 2.9 मेडिकली पॉसिबल नहीं है कि एक ही शाम में 4.3 से 2.9 आ जाए। सोनम पहले अनशन करते आए हैं पीसफुल प्रोसेस से, किसी को बिना तकलीफ दिए हुए, वैसा चल रहा है। দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। কারণ দীর্ঘ অনশনের ফলে ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল, আর সেই কারণেই তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা জরুরি হয়ে পড়ে। পরে সফদরজং হাসপাতাল সূত্রে জানানো হয় সোনাম ওয়াংচুকের অবস্থা আপাতত স্থিতিশীল, তবে দীর্ঘ অনশনের কারণে তিনি অত্যন্ত দুর্বল। নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিবাদে অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পাশাপাশি যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার কথা ঘোষণা করেছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ। আমরা পরিষ্কার, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে মাথা উঁচু করে সোজা কথাটা সোজাভাবে বলবো বলে আজ এখানে আছি। আমরা ঘোষণা করছি, যারা এতদিন হাঙ্গার স্ট্রাইক করছিলেন তাদের পাশে সোনাম ওয়াংচুকদের ব্যাটন হাতে নিয়ে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং যুগ্ম সম্পাদক কমরেড ঐশী ঘোষ, তারা দুজন আজ থেকে ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক, আমরণ অনশনে তারা বসবেন। সরকারের পক্ষ থেকে দায় নেওয়ার কথা, সেই কথা যাতে সরকার স্বীকার করে এবং সরকার যাতে ছাত্রদের কথা শুনে নেয়, সেই দাবিকে সামনে রেখে একটি প্রেসক্রিপশন পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, সোনাম ওয়াংচুকের প্রাথমিক মেডিকেল রিপোর্ট এখন জনসমক্ষে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে উল্লেখ করা হয়েছে যে এই ডাক্তারি পরীক্ষাটি তার নিজের সম্মতিতেই করা হয়েছিল। তাহলে ঠিক কি নিয়ে এত হইচই? দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে অনশনের সময় তার স্বাস্থ্যের অবনতি হলে তার আরোগ্য লাভের সুবিধার্থে কর্তৃপক্ষ তাকে একটি হাসপাতালে ভর্তি করে। শুধুমাত্র একটি রাজনৈতিক নাটক চালিয়ে যাওয়ার জন্য বিরোধী দল কি চেয়েছিল যে তার অবস্থার আরও অবনতি হোক? মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি কেবল আলোচনার আহ্বান জানিয়েছিলেন, অথচ সপ্তাহের পর সপ্তাহ ধরে তার সেই আবেদনে কোনো সাড়া দেওয়া হয়নি। যে সরকার ভিন্ন মতকে গণতান্ত্রিক দায়বদ্ধতা হিসেবে না দেখে হুমকি হিসেবে গণ্য করে, তারা দায়বদ্ধতা এড়িয়ে গিয়ে জনগণের আস্থা দাবি করতে পারে না। এদিকে ওয়াংচুককে সরিয়ে দেওয়ার পরেও আন্দোলন থামেনি। তার সমর্থকরা জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ঘটনাকে ঘিরে বিশ্বভারতীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি এবং সোনাম ওয়াংচুকের সমর্থক অনুগামীরা। শনিবার সকাল থেকেই সোনামের সমর্থনে প্রাক্তন এবং বহিরাগত কিছু ছাত্রছাত্রী বিশ্বভারতীর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে এবিভিপি সমর্থকরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এবিপি আনন্দ। দেখুন, যে দাবিতে 21 দিন ধরে অনশন করে যাচ্ছেন সোনাম ওয়াংচুক, দাবিটা কি? যে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পবিত্রতা বা একটা স্বচ্ছতা ফিরে আসুক। নিটের ক্ষেত্রে যেরকম প্রশ্ন ফাঁস হয়েছে, সেই প্রশ্ন ফাঁসে আপনারা জানবেন যে প্রায় অন্তত 14 জন পরীক্ষার্থী নিটের তাদের প্রাণ চলে গিয়েছে, তারা আত্মঘাতী হয়েছেন। এই রকম একটা ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিন। এবং সিবিএসইর ক্ষেত্রে পরীক্ষার খাতা দেখার যে ওএসএম পদ্ধতিতে খাতা দেখা হয়েছে, সেখানেও একাধিক অনিয়ম ধরা পড়েছে।
আমি বিমলদা, আপনি অধ্যাপক হিসেবে তো নিশ্চয়ই এটা চাইবেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বা শিক্ষাক্ষেত্রে এই যে পরীক্ষা ওগুলো নেওয়া হয় সেটার মধ্যে স্বচ্ছতা ফিরে আসুক, সেটার দাবিটা যদি মেনে নেওয়া হতো বা নিজের পক্ষে এই 21 দিন ধরে সরকারের তরফে কেউ কথাটুকু বলতে যায়নি, সেটা যদি কেউ করতো তাহলে তো সরকারেরই মুখ উজ্জ্বল হতো। তার কারণ সোনম ওয়াংচুক অলমোস্ট ডিপ স্টেটের এজেন্টের ভূমিকা পালন করা শুরু করেছে। কোন সোনম ওয়াংচুক? যার অনশনের পাশে চলে যান কলিন গঞ্জালভেস। কোন কলিন গঞ্জালভেস? যিনি মানে বম্বে হামলার যার ফাঁসি হওয়ার কথা ছিল তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন। প্রশান্ত ভূষণ, যিনি ওই রকম টেররিস্টদের পক্ষে দাঁড়ান। অরুন্ধতী রায়, যিনি কাশ্মীরকে ভারতের বলে মনেই করেন না। এই সমস্ত ব্যক্তিরা তার পাশে গিয়ে আলো করে বসেছিলেন। এবং সিপিএম, যাদের নেতা এম এ বেবি ভেরি রিসেন্টলি চীনের দূতাবাসে পাশে যারা দাঁড়াচ্ছেন, আপনি যাদের যাদের নাম বললেন তারা দাঁড়াচ্ছেন বলে সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলা গেল না। আমি একটা পরিষ্কার কথা বলি, সোনম ওয়াংচুকের সঙ্গে কথা নিশ্চয়ই বলা হতো উনি যদি সিস্টেমে আসতেন। তিনি এমন করছেন যাতে এই সমস্ত মানে দেশ বিরোধী শক্তি সুবিধে পায়। এই সোনম ওয়াংচুক তিনি যখন লাদাখে মিলিটারি ওখানে রাস্তা তৈরি করে বাধা দেন, তিনি বলেন চীন যদি আক্রমণ করে আমরা চীনকে রাস্তা দেখিয়ে নেব। এইরকম একটি লোককে চিনে নেওয়ার দরকার আছে। এর লক্ষ্য একটাই, ভারতবর্ষে একটা বিশ্রী রকমের বিশৃঙ্খলা তৈরি করা। কারণ ওরা সোজা পথে বিজেপিকে সরাতে পারছে না, একটা দেশের উন্নতি হচ্ছে। আমি বলছি তার মানে সরকার স্থির করে দেবে যে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা কোন পথে হবে। সিস্টেমের বদল চাইছেন সোনম ওয়াংচুক, সিস্টেমের মধ্যে এসে তাহলে আন্দোলনটা করতে হবে। দেখুন, আমরা বিশ্বাস করি না যে শিক্ষামন্ত্রী ইস্তফা দেওয়া মাত্রই পরদিন থেকে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, কিন্তু সরকারের তরফে ন্যূনতম সংবেদনশীলতা দেখিয়ে কথাটুকু কেন বলা হবে না? দেখিয়েছে মেডিকেল ছাত্র। আমি বলছি দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ এখানে জড়িয়ে রয়েছে। আপনি একবার সেই সমস্ত স্টুডেন্টদের কথা ভাবুন, সেই সমস্ত নিট অ্যাসপিরেন্টদের কথা ভাবুন যারা বছরের পর বছর পরিশ্রম করেছেন। আপনি ভাবুন তো যে একটা বছর নিট পুনরায় পরীক্ষা দিতে হলো, রিশেডিউল হলো, তার যে একটা বছর নষ্ট হলো, তার যে ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তার দায়টা কে নেবে? দাবির মধ্যে কি কোনো অসঙ্গত বা অন্যায্য কিছু রয়েছে? আমি বলছি সেই রকম সংবেদনশীলতাটুকু কেন দেখানো হলো না? দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী। দেখো, মানে যে কোনো বিষয় আন্দোলন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই সেটা যদি অ্যান্টি ন্যাশনাল হয়ে যায়, হাজার হাজার লোক এতে অংশগ্রহণ করছে, সারা ভারতবর্ষ থেকে সমর্থন জানাচ্ছে, সেই আন্দোলনকে অ্যান্টি ন্যাশনাল বলে তুমি সহজে উড়িয়ে দিতে পারো। কিন্তু গণতন্ত্র দাবি করে আলোচনার, গণতন্ত্র সবসময় আলোচনার দাবি করে। আর না হলে আমাদের সাথে চীনের তফাৎ কোথায়? আমরা কি চীন হয়ে গেছি নাকি? বিরোধী পক্ষ 14 জন ছাত্রছাত্রী তাদের জীবন দিয়ে মানে আঙুল দেখিয়ে দিল যে এই শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিভাবে নিটের কোশ্চেন পত্র ফাঁস হচ্ছে, কিভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কোচিং সেন্টারগুলোর মধ্যে যুক্ত হয়ে আছে। এন্টার সিস্টেমটা করাপ্ট। সেই করাপশনের বিরুদ্ধে আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে অ্যান্টি সোশ্যাল বলে দাগিয়ে দিয়ে তাদেরকে নিচু করে দেওয়া। অথচ যে সত্য অহিংসা আত্মত্যাগের ভিত্তিতে অনশন কর্মসূচি 21 দিন ধরে পালন করছেন। আমি জানি না যে অনশন 21 দিন একবেলা না খেয়ে থাকতে পারি না, আর 21 দিন না খেয়ে থেকে যে লোকটা মানে মানে আমাদের পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়েছে, আন্দোলন করছে, তার না ব্যক্তিগত কারণে আন্দোলন করছে, না তিনি তার পরিবারের জন্য আন্দোলন করছেন। ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা দুরবস্থা তৈরি হয়েছে তার দিকে আঙ্গুল তুলেছেন এবং সরকারকে দায়বদ্ধ করতে চাইছেন যে আমাদেরই নির্বাচিত সরকার, সে কেন আলোচনায় আসবে না? সে কেন কথা বলবে না? সে কেন আলোচনায় আসবে না? কেন কথা বলবে না? দিল্লি হাইকোর্ট বলেছিল যে স্বাস্থ্যের দিকে নজর দেন। তার মানে এই নয় যে দিল্লি হাইকোর্ট বলেছিল তুলে নিয়ে চলে যান, সফদরজংয়ে হাসপাতালে নিয়ে চলে যান। দিল্লি হাইকোর্ট অবশ্যই বলেছিল যে মানে সোনম ওয়াংচুর শারীরিক অবস্থার প্রতি নজর রাখবেন, শারীরিক বিষয় নিয়ে আপনারা নজর রাখবেন এবং তার দায় দায়িত্ব নেবেন। কিন্তু তার বলে সোমবার দিন যেহেতু সারা ভারতবর্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে সংসদ ঘেরাওয়ের, সেই কারণে কার্যত ভয় পেয়ে তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে। আমি বলছি এইবারও তো প্রশ্নটা উঠছে যে যেহেতু পার্লামেন্ট মার্চে ডাক দেওয়া হয়েছে সেই কারণেই কি তড়িঘড়ি এই কোট আন কোট অতি তৎপরতা প্রশাসনের দিল্লি পুলিশের তরফে দেখা গেল? এই প্রশ্ন অনেকেই তুলতে শুরু করেছেন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
দেখুন, এক্ষেত্রে আমি বিমলদার সঙ্গে একমত। দেশ উন্নতির পথেই হাঁটছিল। প্রত্যেক বছর নিটের পরীক্ষা প্রশ্নপত্র সব ফাঁস হচ্ছে, বিক্রি হচ্ছে, এরকম অসাধারণ উন্নতিতে হঠাৎ করে বাদ সাধছে, এ তো খুব খারাপ লোক, তো বলতেই হবে। 21 দিন ধরে না খেয়ে থাকার মতো এত খারাপ কাজ সে কেন করবে? বরং প্রত্যেক বছর পেপার লিক হবে, তার সঙ্গে র্যাকেটের সঙ্গে জড়িত লোকেরা কোটি কোটি টাকা কামাবে, সেখান থেকে রাম মন্দিরের যে কোটি কোটি টাকা চুরি হবে সেগুলো নিয়ে তারা রাজার চালে থাকবেন। এত ভালো উন্নতি হচ্ছিল, সেখানে হঠাৎ করে অনশন করে রসভঙ্গ করছে। এরকমভাবে সোনাম ওয়াংচুক যা করছেন, খুব খারাপ কাজই করছেন। তার উচিতই ছিল এই যে নিট প্রশ্নপত্র ফাঁস, সেখানে যে কার্যত এডুকেশন মাফিয়া বলতে যেটা বোঝায়, যার এটাও হয়তো আপনি মানবেন, আপনি যেটা বলছেন যে তৃণমূল চাকরি বেঁচেছে বলে নিট, এই যে নিটের যে পরীক্ষার্থীরা তাদের বা সিবিএসই বলুন, তাই সেই পরীক্ষার্থীদের মানে জীবন নিয়ে তো ছিনেমিনি খেলা যায় না। কারণ বিষয়টা দেখুন, এই নিট কেলেঙ্কারিটা তো আজকে নয়, আগেও হয়েছে, তোলপাড় পড়ে গেছিল, আমরা দেখেছি। সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একের পর এক তো মিটিং হয়ে গেছে। এই সিস্টেমটাকে শোধরানোর কোন ব্যবস্থা সামনে এসেছে বলুন তো? যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে আলাদা করে একটা আলোচনা সভা করে 1 ঘন্টা আমি বলে দেবো কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই লুপহোলস গুলো বন্ধ করতে হবে, ইট উইল টেক টাইম। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি হঠাৎ করে মানে সিস্টেম নিয়ে প্রশ্ন করতে শুরু করে, তাহলে আপনারা যেটা বলেছেন তৃণমূল তো করা, কিন্তু যেটা আমরা জানতে চাইছি, এই যে নিট কেলেঙ্কারিটা এতবার কেন? আগেও তো হয়েছে, তারপরেও কি সিস্টেমটা শোধরানো গেল, আবার হলো? আবার আমি বলছি, সিস্টেম শোধরাতে হবে এবং যা হচ্ছে অন্যায় হচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সিস্টেমকে বদলানো হবে। কিন্তু সোনম ওয়াংচুকের মতো ডিপ স্টেটের এজেন্টদেরও আমরা কিন্তু সবার সামনে খুলে দেবো, পোল খুলে দেবো। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা বিমল শঙ্কর নন্দ বলছেন আলোচনা হলে সেই আলোচনার জন্য তিনি তথ্য দেবেন। কিন্তু এই আলোচনার জন্য সরকার তরফে একজনও কেউ এগিয়ে আসার সময়টুকু পেলেন না। যন্তর মন্তরে 21 দিন ধরে একটা লোক 9.5 কিলোর উপর ওজন কমে গেল, কার্যত উঠে বসার মতন ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিলেন, ধরে ধরে তাকে বসাতে পর্যন্ত হতো। আমি বলছি, এইরকম একটা পরিস্থিতিতে কেন কোনো সংবেদনশীলতা রবীন্দ্রনাথ বাবু কেন্দ্রের তরফে দেখানো হলো না? বরং আজকে এইটা যেটা দেখানো হলো, সেটা কি সেই পার্লামেন্ট মাঠকে সামনে রেখে একটা তৎপরতা দিল্লি পুলিশের? দেখুন, আমি সংবেদনশীলতারও আগে পাবলিক অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে আসবো। আমি লাল বাহাদুর শাস্ত্রী, টিকে কৃষ্ণমাচারী, ভিকে মেননের কথা বলছি না। 2017 সালে সুরেশ প্রভু তো ট্রেনের ডিরেলমেন্টের জন্য পদত্যাগ করেছিলেন। একটা মন্ত্রী, তার দায়িত্ব থাকবে না, তার দায়বদ্ধতা থাকবে না? তার যে দায়বদ্ধতা, তার প্রমাণটা তো হচ্ছে তিনি এই গোটা বিষয়টা, 14টা ছেলে মেয়ে মারা গেল, তাদের পরিবার একটা অন্ধকারের মধ্যে পড়ে গেল, তার দিকে তিনি, তার কোনো নজর নেই। তিনি তার মতো তার ইগো বজায় রেখে তিনি কাজ করে যাচ্ছেন। দেখুন, আমি এনটিএর সঙ্গে যুক্ত থেকে দেখেছি এনটিএতে কি ধরনের গোপনীয়তার বজায় রাখি। তাহলে লিখতে হচ্ছে কি করে? সিস্টেমের মধ্যেই চোর আছে এবং সেই সিস্টেমকে যতক্ষণ পর্যন্ত, আমি বলছি না কারা এর সঙ্গে যুক্ত, যথাযথ তদন্ত করে উনি কি ব্যবস্থাটা নিয়েছেন। তাহলে 3টে বার, পরপর 3 বার নিটের প্রশ্ন ফাঁস হয়, এতগুলো ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে তারা মারা যায়। সুতরাং আমাদের বুঝতেই হবে যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে না কেন্দ্র সরকারের, না প্রধানমন্ত্রীর কারো কোনো সংবেদনশীলতা নেই। তারা তো এই সোনম ওয়াংচুককে আমি যা খুশি ভাষায় গালি দিই, কিন্তু সোনম ওয়াংচুক যে কারণে লড়ছে, একদম সেই কারণটা তো আমি অস্বীকার করতে পারি না। তিনি তার পাশে যে লোকগুলোই দাঁড়াক, তার পাশে যদি একটা ক্রিমিনাল এসে দাঁড়ায়, তার জন্য তার কজটা কিন্তু মিথ্যা হয়ে যায় না। তিনি যে কজে লড়াই করছেন, সেই কজটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে তার কাছে একটা কেন্দ্র সরকারের মন্ত্রী বা পদস্থ আধিকারিক কেউ গেল না। এটা তো খুব দুঃখজনক। এবং তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। হাসপাতালে ভর্তি হয়ে উনার প্রাণ বেঁচেছে, আমি খুশি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে কজটাকে মেরে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু কেন্দ্র সরকার পারে। আমি বলছি, হ্যাঁ, যে কজগুলো, মানে যে কারণের জন্য সোনম ওয়াংচুককে যন্তর মন্তরে এই যে অনশনে বসতে হলো, কি কারণ, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে সোনম ওয়াংচুক বাধ্য হলেন যন্তর মন্তরে 21 দিনের অনশনের জন্য? দেখুন, সোনম ওয়াংচুক লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ, উদ্ভাবক এবং পরিবেশ কর্মী, যার অনশনকে ঘিরে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এডুকেশন মিনিস্টার যিনি রয়েছেন, তিনি এখনো অবধি তার রিজাইনে উনি ওখানে বসেছেন হাঙ্গার স্ট্রাইকে। তাদের দিক থেকে কোনো রকম কোনো সামনে এসে
কথা বলা বা তারা সমর্থন তো করছেনই না, বরং তাদেরকে ফোর্সফুলি আজকে সকালে জানা গেছে, যেটা আজকে সকালে ফোর্সফুলি সোনাম ওয়াংচুককে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটাও পর্দার আড়ালে। গত 28শে জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক। তার অভিযোগ, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার অনশনের 20তম দিনে সোনাম ওয়াংচুক জানান, 20শে জুলাই পর্যন্ত অনশন চালিয়ে যাবেন, যাতে ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত সংসদ অভিযান কর্মসূচির নেতৃত্ব দিতে পারেন। তিনি আরও বলেন, এই গণ আন্দোলন ব্যর্থ হলে তিনি প্রেতাত্মা হয়ে ফিরে আসবেন। मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। सिर्फ अनशन तोड़ने को कहने के बजाय मैं आप लोगों से विनती करूंगा कि आप भी एक छोटा कदम उठाएं। 20 जुलाई को इतनी बड़ी संख्या में आएं कि एक संदेश सरकार को जाए। কখনো নিট, কখনো নেট, গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে নানান পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। সিবিএসসির দ্বাদশের ফল প্রকাশের পরেও বিতর্ক শুরু হয়। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে তাদের খাতা যথাযথভাবে দেখা হয়নি। এডুকেশন সিস্টেম পুরো কোল্যাপসড হয়ে পড়ে রয়েছে। তো আমি এটাই চাই যে ওনারা যেন আমাদের যে দাবি রয়েছে সেটা ওনারা মানুক। এনটিএকে ব্যান্ড করা হোক, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ব্যান্ড করা হোক, পুরো ফেয়ার সিস্টেমে বা পরীক্ষা নেওয়া হোক। আমাদের এই হ্যারাসমেন্ট যেটা আমরা হচ্ছি বারবার, সেটা যেন না করা হয়। এই আবহেই অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক ও আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট, ইউজি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের নিরপেক্ষ তদন্ত, জাতীয় পরীক্ষাগুলির জন্য স্বচ্ছ, দায়বদ্ধ এবং প্রযুক্তি নির্ভর নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা, পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির দায়বদ্ধতা নিশ্চিত করা, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার। এই পরিস্থিতিতে সংসদ অভিযানের আগে 21 দিনের মাথায় শনিবার ওয়াংচুককে অনশনস্থল থেকে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ পুলিশ। সোনাম ওয়াংচুক যে বিষয়ে অনশন করছেন সেই বিষয়ে সেই ইস্যুগুলি ভারতের শিক্ষা ব্যবস্থা, লক্ষ লক্ষ অগণিত আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যতের সম্বন্ধে অত্যন্ত ক্রুশিয়াল। এতগুলো পেপার লিক, এতগুলো পরীক্ষার মার্কিং সিস্টেমের গলতকে কখনোই কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। পুলিশের বলপ্রয়োগের একাধিক ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সোনামের পাশে দাঁড়িয়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকার সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। কোনোরকম আলোচনার রাস্তা সরকার গেল না, যেটা অত্যন্ত সহজে একটা আলোচনার রাস্তার মাধ্যমে কোনো একটা সমাধান করা যেত, সেখানে আমরা দেখলাম চূড়ান্ত উদ্ধত্ত, চূড়ান্ত অমানবিকতা। এবং আজকে সেখান থেকে দেখছি আমরা অনশনকারীদের হাসপাতালে জোর করে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। আমরা এই ব্যাপারটা তীব্র ধিক্কার জানাই। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করলো না? কেন পর্দার আড়াল দিয়ে তাকে তুলে নিয়ে গেল পুলিশ? উঠছে এই সব প্রশ্ন। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে বিশ্বনাথ দা, এই আন্দোলনটা তো শিক্ষা ব্যবস্থার সংস্কারের আন্দোলন, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে শিক্ষাটা কি আমাদের এই অগ্রাধিকারের তালিকায় নেই আমাদের দেশে? না দেখো, বিরাট সংখ্যক ব্যবসায়ীরা কিন্তু শিক্ষাটাকে দখল করে নিয়েছে। এটা কেন্দ্র রাজ্য দুটো রাজ্যেই যদি দেখো, এই রাজ্যেও ধরো নতুন সরকার যখন আসলো, সঙ্গে সঙ্গে আইটিআই 56টা আইটিআই তৈরি বিভিন্ন জায়গায় করা হয়েছিল, সেগুলোকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে বেসরকারি সংস্থাগুলো যত এগোচ্ছে তত আমি কিন্তু লক্ষ্য করছি যে শিক্ষায় দুর্নীতি বাড়ছে, স্বাস্থ্যের দুর্নীতি বাড়ছে, সরকারের একটা নিয়ন্ত্রণের অভাব সর্বত্র লক্ষ্য করছি। পৃথিবীর সব দেশেই আছে যে এডুকেশনে সরকার থাকবে, তার সঙ্গে বেসরকারি উদ্যোগও থাকবে, একা সরকার পারবে না। এবং এই সরকার, কেন্দ্রীয় সরকার, তারা যথেষ্ট উদ্যোগ নিচ্ছে যাতে কোনোভাবে এখানে দুর্নীতি না থাকে বা কিন্তু এই সোনাম ওয়াংচুকের মতো যারা সোনাম ওয়াংচুকের তরফ থেকে বা ককরোচ জনতা পার্টির তরফ থেকে যে দাবিগুলি রাখা হয়েছে তার মধ্যে কোনটি অন্যায্যটা আমাকে একবার বলুন তো। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কেউ বলবেন না যে দাবির মধ্যে কোনো অন্যায্যতা আছে, অথচ তার সঙ্গে ন্যূনতম কথাটুকু তো বলতে যেতে পারতো সরকারের প্রতিনিধি। পুলিশ দিয়ে
গায়ের জোরে তাকে ওখান থেকে তুলে নিয়ে যেতে পারছেন, অথচ একজন প্রতিনিধি পার্টির ন্যূনতম কথাটুকু একেবারে বলতে দেখুন, পারলেন না। সোনাম ওয়াংচুকের বক্তব্য আমি দর্শকদের সামনে রাখছিলাম, তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তার এই আন্দোলনকে দমানো যাবে না। ফলে এরপরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকবে এবিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।